পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই তো? না দাদা। আচ্ছা চলো আমি ফের বলছি। ইস্যুটা ছিল যে আমার এখানে দেওয়া ছিল এক্স ইস টু ওয়াই হচ্ছে 1:3 আর ওয়াই ইস টু জেড হচ্ছে 1:2। আমি এটা না করে আমি অপশনের দিকে তাকিয়েই জিনিসটাকে ক্লিয়ার করব যে এর মধ্যে কোন অপশনটা আমার দেওয়া ইনফরমেশনকে স্যাটিসফাই করছে। প্রথম যে ইনফরমেশন আমি পেয়েছি এক্স ইস টু ওয়াই সমান সমান 1:3, আমি সেটাই চেক করব অপশনের মধ্যে যে এক্স ইস টু ওয়াই 1:3 কোথায় আছে। এখানে এক্স ইস টু ওয়াই আছে কি 3:2, তো এটা হবে না। পরের অপশনে কি আছে এক্স ইস টু ওয়াই হচ্ছে 1:2, এটাও হবে না। পরের অপশনে কি আছে এখানে 1:3 আছে, মানে এটা হতে পারে। ঠিক আছে, হবেই বলতে পারবে না, হতে পারে, কারণ পরেরটাও যদি 1:3 থাকে তখন তো তাহলে দুটোর মধ্যে ফের আবার তোমাকে চয়েস করতে হবে। তো সি অ্যান্সার হতে পারে। ডি তে দেখছি 1:2 আছে, 2:4 মানে কি 1:2, তার মানে এটাও অ্যান্সার হবে না। আমার দরকার ছিল 1:3, সেটা একটাই মাত্র অপশনে আছে, ফলে ওয়াই ইস টু জেড আর আমার চেক করার দরকার হলো না, আমি সরাসরি সি অ্যান্সারটা রাইট বলে দিতে পারি। সবার কাছে ক্লিয়ার হলো জিনিসটা আমি কি বললাম? স্যার আর একবার স্যার। হ্যাঁ স্যার। ইস্যুটা ছিল যে আমার যে ইনফরমেশন দিয়েছে সেটা দুটো দিয়েছে, একটা হচ্ছে এক্স ইস টু ওয়াই একটা ইনফরমেশন, একটা ওয়াই ইস টু জেড একটা ইনফরমেশন। তো এক্স ইস টু ওয়াই এর যে মান যেটা, সেটা অপশনের চারখানা অপশনের মধ্যে আমি পেয়ে যাচ্ছি। আমার কি বলেছে অ্যান্সার কি কি হতে পারে, 3:2:1। এগুলো কিসের, এগুলো কিসের আইডেন্টিফাই করছে, এটাকে এক্স, এটা ওয়াই আর এটা জেড কে আইডেন্টিফাই করছে। তো পরের অপশনে কি ছিল, পরের অপশনে ছিল 1:2:6, তারপরের অপশনে ছিল 1:3:6, তারপরের অপশনে রয়েছে 2:4:6। আচ্ছা, এটা যদি এক্স কে এই যে এক্স কে যেগুলো ডিনোট করছে আর ওয়াই কে যেগুলো ডিনোট করছে সেই রেশিওটাই আমি শুধু এখান থেকে নিচ্ছি। তার কারণ কি, আমি এক্স ইস টু ওয়াই এর রেশিওটা জানি, এই ইনফরমেশনটা আমাকে প্রোভাইড করানো হয়েছে। তো সেখান থেকে আমি দেখছি যে এক্স ইস টু ওয়াই প্রথম অপশনে কি আছে 3:2, আমার জেড পর্যন্ত যাওয়ার দরকার নেই, আমি এক্স ইস টু ওয়াই নিয়ে প্রথমে চেক করছি। এখানে 3:2 আছে, যেটা অ্যান্সার হবে না, কারণ আমার বলে দিয়েছে 1:3 হবে। তারপরে কি আছে 1:2, এটাও হবে না। চারেরটাও কি আছে, এটা 2:4, 2:4 মানে কি এটাও 1:2, 2:4 এটা সমান সমান কি 1:2, উভয় পক্ষকে কাটাকাটি করলে তুমি 1:2 পাবে। তো আমার তো বলেছিল 1:3, এটাও অ্যান্সার হবে না। একমাত্র সি অপশন যেখানে 1:3 আছে। তো ফলে আমার পুরো কোনো অঙ্ক এইসব ব্লক লক কোনো কিছু করার দরকার নেই, আমি শুধু এটুকুনি দেখবো আর অপশনগুলোর মধ্যে চেক করব, এইসব কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে তো? স্যার এখানে হ্যাঁ হচ্ছে বলো। 3 আছে বলে আর 1:2 আছে বলে এই জন্য আপনি হচ্ছে শুধু হচ্ছে 1:3টাই নিলেন, হ্যাঁ 1:2টা নিলেন না। মানে এখানে যদি অনেক জায়গায় যদি অন্য কিছু সংখ্যা সংখ্যা থাকতো তাহলে তো অন্যরকম মানে আনসারটা তো অন্য হয়ে যেত। ব্যাপারটা হচ্ছে যদি সাপোজ আমি তোমার কথা ধরেই বলছি, ধরো 3:2 আছে, 3:2:1 আছে, পরের অপশানে 1:2:6 আছে, তারপরের অপশানে 1:3:6 আছে, আর তারপরের অপশানে 2:6 সাপোজ 6 আছে। ঠিক আছে, বা 6 না দিয়ে একটু অন্য দিয়ে 7, সাপোজ এরকম আছে। এখন ইস্যুটা হচ্ছে যে আমার রেশিও 1:3, এক্স ইস টু ওয়াই এর মান 1:3, এটা আমি পাবো। ঠিক আছে, এটা আমি এখান থেকে দেখেছি যে এক্স ইস টু ওয়াই এর মান হচ্ছে 1:3, এখানে পেয়েছিলাম। তো সেখানে আমি এই জিনিসটা দেখবো, এখানে দেখো এক্স ইস টু ওয়াই কি 1:3 আছে? না, না না হবে না, হবে না। এখানেও নেই। এখানে আছে, এখানে আছে, এই দুটো হ্যাঁ দুটো জায়গায় জায়গা আছে। আছে, হ্যাঁ সেটাই কথা এবার বলছিলাম। যখনই দুটো জায়গায় আসবে তখন তোমার এই এই যে ইনফরমেশনটাকে স্যাটিসফাই করছে দুটি অপশন, আমার তো দুখানা ইনফরমেশন প্রোভাইড করানো ছিল। তাহলে নেক্সট যে ইনফরমেশনটা রয়েছে সেটা আমি চেক করবো যে 1:2 এই দুটোর মধ্যে কোনটা আছে, আমি এই কানের মধ্যে আর ঢুকবো না। ঠিক আছে, আচ্ছা কারণ আচ্ছা। 1:2 আমি এখানে ঢুকে কি করবো, কারণ এক্স ইস টু ওয়াই তো স্যাটিসফাই করিনি, আমার দুটো ইনফরমেশনের মধ্যে প্রত্যেকটা স্যাটিসফাই করবে অ্যান্সারটা। তো এটা তো অলরেডি একটা বাদ পড়ে গেছে, তার মানে এটা আমার কোনো মতে অ্যান্সার হবে না এই দুটো। ঠিক আছে, এই দুটো যেটা আমাকে প্রথম যে ইনফরমেশনটা দিয়েছে সেটা স্যাটিসফাই করেছে, তাহলে এই দুটোর মধ্যে চেক করবো, তাহলে এই দুটোর মধ্যে কোনটা সঠিক। স্যার ঠিক আছে, কোন সেটা সঠিক হবে নেক্সট সঠিক ইনফরমেশনে তো দেখবো। হবে না। এইবার 1:2 আছে, y:2z, এখানে কি আছে 1:2, দেখো 3:6 মানে 1:2, তার মানে এটা হতে পারে, এটা
হবে হবে না। হ্যাঁ স্যার 7 আছে লাস্টে। একদম। তো এইভাবে তুমি চেক করে নিতে পারো। এগুলো হচ্ছে চোখের দেখার কাজ। দেখো, আমি যতই তোমাকে কনসেপ্ট শেখাই, প্র্যাকটিস তুমি যদি ঠিক মতো না করো, পরীক্ষা হলে অনেক সময় এরকমও হবে যে সবকিছু তুমি জানো, কিন্তু পরীক্ষায় প্রশ্ন পড়তে পড়তে 1 মিনিট লেগে যাচ্ছে। হ্যাঁ, অঙ্ক কি করবে তুমি? তো সব জিনিস হচ্ছে প্র্যাকটিসের জিনিস। প্র্যাকটিস ভালো করে করো। অনেকে এমনও স্টুডেন্ট আছে যারা কিচ্ছু জানে না, শর্টকাট বড়ভাবেই করে, কিন্তু প্র্যাকটিসের জোরে অনেক সময় বেঁচে যায়। তো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এইসব কনসেপ্ট জানলে আরো ফাস্ট করতে পারবে। ওকে, প্র্যাকটিসটা ঠিক মতো করতে হবে। আর এইসব জিনিস অঙ্ক করা নয়, এই জিনিসগুলো হচ্ছে তোমার এই 4খানা অপশনের মধ্যে সেই অনেকটা কি বলে, সেই চোর ধরার মতো কেস। হ্যাঁ, ব্যোমকেশ বক্সী হতে হবে। স্যার তোমার যে ক্লু আছে সেই ক্লুটা দেখবে, আর তোমার যে অপশন গুলো রয়েছে তার মধ্যে দোষীকে তাকে সাব্যস্ত করতে হবে। ঠিক আছে, এইরকম ভাবে তোমাকে অঙ্ক দেখতে হবে। আর বিশেষ করে সত্যি কথা বলতে, তুমি যদি বিসিএস আপ টু বিসিএস পর্যন্ত যাও, ইভেন সিজিএল এরও কথা বলি, সেখানে সব কোশ্চেন নয়, অবশ্যই নয়, সেটা বললে মিথ্যা হবে, কিন্তু অনেক প্রশ্ন যেগুলো তুমি জাস্ট অপশন চেক করেই অ্যান্সার করে নিতে পারবে। আর বিসিএস এ তো আমি বারবারই বলি, বিসিএস পর্যন্ত যেসব প্রশ্ন হয় খুবই পাতি লেভেলে, যেগুলো তুমি অপশন চেক করেই অনেক অ্যান্সার করে নিতে পারবে। ফলে তুমি শুধু একটু নজর দেবে, তোমার যেসব জিনিসগুলো মোটামুটি তুমি জানবে, এই যে কনসেপচুয়াল জ্ঞানগুলো তৈরি হবে, সেইগুলোকে মানে ওই গাধার মতো ছুটতে বলেছে মানে ছুটবে এরকম করো না। ঠিক আছে, স্যার একটা দেখবে কথা বলুন প্রশ্ন, দেখবে কিভাবে করবে, সেটা অবশ্যই অবশ্যই জিনিসগুলোর উপর নজর দিয়ে, অপশনের উপর নজর দিয়ে তারপরে করবে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছিলাম যে আমার স্ক্রিনটা ঝাপসা হয়ে যাচ্ছে, এটা কি আমার নেটের সমস্যা নাকি না অন্যজনের মনে না হচ্ছে? না আমাদের সবারই কি হচ্ছে। স্ক্রিন ঝাপসা হচ্ছে? আমাদেরও হচ্ছে। হ্যাঁ স্যার, সবার সবার স্যার আমারও ঝাপসা হচ্ছে। ক্লিয়ারই ঝাপসা আসছে হচ্ছে? না। সবার ঝাপ হচ্ছে। আমাকে মারিয়ে মানে ছাড়বে। আজকে কি হয়েছে গো? বাফারিং প্রবলেম স্যার আপনার। স্যার আপনি হয়তো ফোনে নেটে করছেন, ওই জন্য হচ্ছে হয়তো। অ্যাডজাস্ট করে নিলে হয়ে যাবে আর তো কথা। আহ, অনেকটা হ্যাঁ স্যার, বড় নেট তো একদমই ওই তার জন্য। টাকা। ঠিক আছে স্যার, অসুবিধা নেই, আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। না, ঠিক আছে দেখি আমি যদি কিছু করতে পারি। দেখি, স্যার, মাঝে থামো। মাঝে এমন ঝাপসা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। হ্যাঁ স্যার, আমার তো এমনই হয়ে আছে এখন। এবার ক্লিয়ার আছে কি? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার স্যার ক্লিয়ার আমরা আছে। শুধু চশমা মুছে যাচ্ছিলাম স্যার। আরে আজকে এত এরকম প্রবলেম করছে কেন, আমি তো বুঝতেই পারছি না। এরকম তো আকাশে হয় মেঘ না। আছে তো স্যার। বেশি প্রচন্ড হ্যাঁ, বৃষ্টি আকাশে মেঘ আছে বলে ব্রডব্যান্ডটাও ওরকম পাগলা হয়ে গিয়েছে। যাই হোক, সবই স্যার উপরওয়ালার হাতে। হ্যাঁ আর কি, আজকেই হচ্ছে কেন এত? অনেকদিন হয়, একবার হয় বাবা, এটা চুকেই হয়। আজকে দেখি ঘন ঘন হচ্ছে শুধু। যাই হোক, এইবার ইস্যুটায় আসি। আমি যেটা বলছিলাম তোমাদের, দেখো অঙ্ক আমি তোমাদের শেখাবো, অবশ্যই শেখাবো। যে অঙ্কের মধ্যে যে কনসেপচুয়াল জ্ঞানটা দেবো, যেগুলো অঙ্ক করার টেকনিক গুলো শেখাবো, সেগুলো অবশ্যই অবশ্যই তোমার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু জিনিসগুলো তৈরি হবে। বারবার বলছি, যা কিছু শেখাই না কেন আমি, দিনের শেষে সব মিটফল জিরো হবে যদি তুমি প্র্যাকটিস না করো। অনেক মহান ব্যক্তি এরকম রয়েছে যারা কিছুই জানেন, মানে প্র্যাকটিস করে না, সব জেনে বুঝে সব পুঁথিগত জ্ঞান ট্যান কাড়ি করে এক জায়গায় করে রেখে দেয়। দিনের শেষে প্র্যাকটিস কিছু করে না, পরীক্ষা হলে গিয়ে সব ষষ্ঠী পুজো করে দিয়ে চলে আসে। বাইরে এসে শুধু হায়াসান হাইউসেন করে, এটা বলে যে আমি সব প্রশ্ন পারতাম যদি আমার একটু টাইম দিত। এটা যেন কোনোদিন না হয়। যাই হোক, আহ পরের প্রশ্নে যাই। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটু ওখান থেকেই আমি 2-4টে প্রশ্ন একটু তোমাদের দেখিয়ে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আহ, যেমন পরের প্রশ্নটা, 4-এর প্রশ্নটা আমি একটু দেখাই। আচ্ছা, 4-এর প্রশ্নে যেটা বলেছে, সেখানে আমার এইচ টু বি, বি ইজ টু সি, সি ইজ টু ডি, সি ইজ টু ডি দেয়নি, ডি ইজ টু সি দিয়েছে। তো এটা উল্টে দিয়েছে। তো আমাকে এটা মেনটেন করতে হবে। আমার আলটিমেটলি চেয়েছে যে এইচ টু বি ইজ টু সি ইজ টু ডি। তো এখানে যেটা করণীয়, প্রথমে তোমাকে সিম্পলিফাই করতে হবে রেশিওটাকে, মানে এ ইজ টু বি যেটা বলেছে সেটা হচ্ছে 2/9 ইজ টু 1/3। তো আমি বলেছিলাম যে সিম্পলিফাই করতে গেলে উভয় পক্ষকে এমন সংখ্যা দিয়ে গুণ করবে যাতে ভগ্নাংশটা আর না থাকে। এখানে কোনটা হবে? 9 দিয়ে উভয় পক্ষকে গুণ করব।
তাহলে 9 দিয়ে উভয় পক্ষকে গুণ করলে কি হবে, উপরটা না এটা 9 হবে আর এটা কি হবে 3 হবে। তাহলে a is to b equal to 2 is to 3 দাঁড়ালো। আচ্ছা, এবার পরেরটায় যাই একটু, b is to c। b is- স্যার এই স্টেপটা কি করলেন আরেকবার বলবেন একটু? হ্যাঁ, আমি উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে গুণ করেছি, মানে আমি এখানেও 9 দিয়ে গুণ করেছি, এখানেও 9 দিয়ে গুণ করেছি। তো এই 9 কেটে যাবে, 2 পড়ে থাকবে, আর এই 3 আর এই 9 কাটলে 3 থাকবে, তাহলে অ্যান্সার হবে 2:3। মানে ওই এলসিএম দিয়ে যেটা গুণ করা বলেছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলসিএম দিয়ে গুণ করলে তুমি এখানে একটা লঘিষ্ঠ সংখ্যা পাবে। ঠিক আছে, তুমি এলসিএম দিয়ে না গুণ করে তুমি যদি 18 দিয়ে গুণ করতে তাতেও কোনো অসুবিধা হতো না, ঠিক আছে, কিন্তু তোমার ফের আবার লঘিষ্ঠকরণ করতে হতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা হয়েছে সেটা দাঁড়াচ্ছে বি ইজ টু সি। তো বি ইজ টু সিটাকেও যদি ওরকম ভাবে লিখি তাহলে কি দাঁড়াবে, 2/7 ইজ টু 5/14। তো এখানে উভয় পক্ষকে 14 দিয়ে গুণ করব, 14 দিয়ে গুণ করলে আমার অ্যান্সার কি দাঁড়াবে, বি ইজ টু সি সমান সমান 4:5। ঠিক আছে, সবাই একমত তো 4:5 হবে? আচ্ছা আচ্ছা, এইবার লিখি সি ইজ টু ডি। আচ্ছা, সি ইজ টু ডি যেটা রয়েছে সেটা হবে 3/5 ইজ টু 7/10। এইবার এই জায়গাটা সবাই বুঝতে পেরেছো? সি ইজ টু ডি কেন আমি 3/5 ইজ টু 7/9 করেছি বুঝতে পারছো সবাই? এখানে কিন্তু ডি ইজ টু সি আছে। হ্যাঁ, আমি এটাকে উল্টে নিয়েছি। ঠিক আছে, যেহেতু ডি ইজ টু সি ছিল আমি এখানে সি ইজ টু ডি লিখেছি, তো সেই জন্য আমি জিনিসটাকেও উল্টে নিয়েছি। তো এইবার অ্যান্সার কি দাঁড়াচ্ছে, 10 দিয়ে করলেই তো হয়ে যাবে। অ্যান্সার কি দাঁড়াচ্ছে, 6 is to 7। 3:d সমান 6:7। এইবার আমি যেই জিনিসগুলো পেয়ে যাচ্ছি, দেখো এগুলো সবগুলো সবসময় করার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি বলে প্রথমবারে এই জিনিসগুলো করছি। এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে তুমি কোথা থেকে শুরু করবে, প্রথমে এ ইজ টু বি দেখতে হবে, তারপরে বি ইজ টু সি দেখতে হবে, তারপর সি ইজ টু ডি দেখতে হবে, এরকম কোনো নিয়ম নেই। তোমার যেটাই ক্লিক করবে সেটা তুমি আগে দেখবে, মানে যেখানে তোমার মনে হবে যে এই জায়গাটা আগে ধরলে সুবিধা হতে পারে, হ্যাঁ সেই জায়গাগুলো আগে ধরো। যেমন এখানে সি ইজ টু ডিটা তুমি যদি আগে ধরো তোমার কোনো কিছুই লাগবে না। একটু ভালো করে নজর দাও, দেখো আমার যে অপশনটা দিয়েছে, হ্যাঁ যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে আমি সি ইজ টু ডিটা হিসাব করবো। তো দেখো সি ইজ টু ডি হিসাব করলে কি পাচ্ছি, 6:7। আচ্ছা, 6:7 কোথায় আছে, এখানে কি 6:7 আছে? না, তাহলে অ্যান্সার এটা হবে না। এখানে কি 6:7 আছে? ভালো করে দেখো, আমি যদি দেখি 5:7 করলে এটা অ্যান্সার হতে পারে, অ্যান্সার হতে পারে। আচ্ছা, পরেরটা দেখি এটা 6:7 হচ্ছে? না, এটা হবে না, তাহলে এটাও কেটে দিচ্ছি। এটা হবে না। পরেরটা কি, এটা কি 6:7 হচ্ছে? না, 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 এটাও হচ্ছে না। তার মানে অ্যান্সার মাত্র বি অপশন। তোমাকে এইগুলো করার দরকারই ছিল না। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার ইনস্টিং এর উপর নির্ভর করে তুমি কত বড় গোয়েন্দা, সেটা তোমার উপর ডিপেন্ড করে। তবে তুমি এমন নয় যে তুমি এখান থেকে করলে হবে ওখান থেকে করলে হবে না। ঠিক আছে, তুমি যে কোনো ইনফরমেশনকে যখন খুশি কাজে লাগাতে পারো। অঙ্ক যেহেতু, তুমি যদি বলো এর কাছে 10 টাকা ছিল, যদি তুমি তার কাছ থেকে কোনো কিছু কেড়ে কুড়ে না নাও বা নতুন করে অ্যাড না করো, হ্যাঁ তাহলে ওই দিনের শেষে 10 টাকাই থাকবে। এটা অঙ্কের জিনিস, কখনোই চেঞ্জ হবে না। দাদা, হ্যাঁ বলো। ওই যে এদের মানে এলসিএম করে নিয়ে আমি কাটাকুটি করব আর কি। দেখো এটা কেন, এই 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 কথাগুলো কেন বলছো আমার শুনে খুব কষ্ট হয়। আমি বলেছিলাম কি, যে যখনই রেশিওতে কোনো ভগ্নাংশ থাকবে বা এমন কোনো সংখ্যা থাকবে যেটা ইন্টিজার নয়, মানে একরকম বলা যেতে পারে যেটা ন্যাচারাল নাম্বার নয়, সেই ন্যাচারাল নাম্বার যখন থাকবে না তখন তোমাকে সেটাকে ন্যাচারাল নাম্বারে নিয়ে যেতে হবে। স্যার আমি এমন কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি করতে পারি যাতে হচ্ছে দুটোই সব কাটাকাটি সমান যাবে? একদম, আমি সেটাই তোমাকে বলছি যে সিচুয়েশন তোমার এমন রয়েছে যে এই ভগ্নাংশটাকে যে করে হোক তুলতে হবে। এখানে 9 আছে, এখানে 3 আছে, এই দুটোকে যদি তুমি যে করে হোক তুলে দিতে পারো কোনোভাবে,
হ্যাঁ, সেটা অবশ্যই তোমার নিয়মের গণ্ডির মধ্যে। তুমি যেরকম খুশি ইচ্ছা হলো লাথি মেরে তুলে দিলে, এরকম তো হবে না। তো তোমার যে রেশিওর নিয়ম আছে যেটা স্যাটিসফাই করবে, সেই নিয়মকে ইউটিলাইজ করে তুমি এই 9 আর এই 3টাকে তোমাকে তুলতে হবে। তো আমি কিভাবে তুলতে পারি? আমি জানি রেশিওর উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে গুণ করলে রেশিওর মানের কোনো পরিবর্তন ঘটে না। তার মানে এই পক্ষটাকে আর এই পক্ষটা, এই দুটো পক্ষকে আমি এমন একটি সংখ্যা দিয়ে, নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা 3ও উঠে যায়, 9ও উঠে যায়। তার মানে 3 দিয়েও কাটাকাটি যায়, 9 দিয়েও কাটাকাটি যায়। তাহলে সংখ্যাটি কেমন? সংখ্যাটি হচ্ছে 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। তাহলে সেই সংখ্যাটি কি হতে পারে? সেই সংখ্যাটি 3 এবং 9-এর, হ্যাঁ, এই 3 এবং 9-এর শুধুমাত্র এলসিএম নয়, এদের কমন মাল্টিপল হলেও হবে। দেখো এলসিএম মানে কি? এলসিএম মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। ঠিক আছে? তো আমি বলছি এলসিএম যে নিতে হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি, কিন্তু এলসিএমটা নিলে সুবিধাটা কি হবে? তোমার পরবর্তীকালে কাটাকাটি, ফের আবার ভগ্নাংশে যেটা কাটাকাটি হয় সেরকম লঘিষ্ঠকরণ আর তোমাকে করতে হবে না। শুধু কমন মাল্টিপল নেবে, মানে দুটো দিয়ে কাটাকাটি যায় সেরকম সংখ্যা ধরে নেবে। মানে আমি ইচ্ছা হলো আমি কি করবো, উভয় পক্ষকে আমি 18 দিয়ে গুণ করলাম, তাতে কি ক্ষতি হবে? না, কোনো ক্ষতিই হবে না। তুমি সেটাকে 18 দিয়ে গুণ করতে পারো। দেখো তুমি এখানে 18 দিয়ে গুণ করলে কি হবে? আমি এখানে 18 দিয়ে গুণ করলাম, এখানে 18 দিয়ে গুণ করলাম, তো কি হলো? এটা এটা কাটলো 2 হলো, এটা এটা কাটলো 6 হলো, তাহলে কি হলো? 4:6। দেখো এইবার ফের আবার কাটাকাটি করার জায়গা হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করতে পারো। এখানে 2 দিয়ে কাটলে 2, এখানে 2 দিয়ে কাটলে 3, মানে আলটিমেটলি দাঁড়ালো 2:3। এই 2:3 যেটা করেছিলাম। ঠিক আছে? তো এই যে 18 দিয়ে কাটলাম, এটা আমার অসুবিধাটা কি হলো? আমার শুধু এক্সট্রা এই জায়গাটা আমার তৈরি হলো। সেটা কেন হয়েছে? আমার এই যে 2 যে কাটলাম, 2 যে এক্সট্রা হয়েছিল দুটোতে, তার কারণ 9-এর বদলে আমি 18 নিয়েছিলাম, 2 গুণ নিয়েছিলাম, সেই জন্য 2টাকে আমার ফের কাটে ব্যালেন্স করতে হলো পরবর্তীকালে। তুমি যদি সরাসরি 9 নিয়ে নিতে, তাহলে এই অ্যান্সারে সরাসরি চলে আসতে পারত। ঠিক আছে? তো পরীক্ষা হলে অনেক সময় এরকম সিচুয়েশন আসবে, বুঝলে, যেটা তুমি হট করে এলসিএম হয়তো বুঝতে পারছো না। তোমার মনে হলো কি, ঠিক আছে আমি এলসিএম যখন বুঝতে পারছি না, মানে এমন একটা সংখ্যা হঠাৎ করে মাথায় এসে গেল, সেই সংখ্যা দিয়ে কাটাকাটি করে নিলাম। এই 18টা যদি তোমার প্রথমে মনে আসে, 18 দিয়ে কাটাকাটি করে নেবে। পরীক্ষা হলে যেটা আগে মনে পড়বে সেটাই হচ্ছে শর্টকাট, মাথায় রাখবে। ওই মাথা চুলকে জিনিস বের করবো, তারপরে সে বেকার হয়ে যাবে সব, সে যতই শর্টকাটের জিনিস হোক না কেন। ঠিক আছে? তো এলসিএম তুমি নিতেও পারো, নাও নিতে পারো, কিন্তু এমন একটি সংখ্যা নেবে যেটা কাটাকাটি করলে অন্তত নিচের ভগ্নাংশটা উঠে যায়, যেটা তোমার টার্গেট। ঠিক আছে? ক্লিয়ার আছে আমার কাছে? হ্যাঁ দাদা। দাদা দাদা অপশন টেস্টটা একবার বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো। দেখো আমি এখানে যে ইনফরমেশন গুলো পেয়েছিলাম সেটা ছিল 3 ধরনের। একটা এস টু বি, আমি যে ইনফরমেশন গুলো পেয়েছিলাম সেটা ছিল 3 ধরনের। একটা এস টু বি, বি ইস টু সি, সি ইস টু ডি। আর আমার 4খানা অপশন রয়েছে, সেই এই যে ইনফরমেশন আমি পেয়েছি সেগুলোকে স্যাটিসফাই করবে এমন একটা অপশন আমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? এই 3খানা ক্লু আছে, তো তার মধ্যে আমি কোনটা ধরলাম? আমি এস টু বি ধরেও কাজ করলেও হতো, কিন্তু আমার মনে হচ্ছে সি ইস টু ডি ধরলে সুবিধা হবে। আমি দুটো ধরেই দেখাচ্ছি দরকার হলে। যে সি ইস টু ডি সমান সমান পাচ্ছি কত? 6:7। ঠিক আছে? তো অপশনের মধ্যে কোনটা 6:7 আছে সেটা আমি দেখবো। দেখো অপশন এর মধ্যে 7:9 আছে, সি ইস টু ডি সমান সমান 7:9 আছে, তাহলে অ্যান্সার হবে না, কারণ আমার তো 6:7 হওয়ার কথা। বি অপশনে দেখো, সেখানে দেখো 6:7 আছে, তার মানে এটা অ্যান্সার হতে পারে। আচ্ছা, সি সি অপশনে কি আছে দেখো, এখানে 6:7 নেই, মানে এটা অ্যান্সার হবে না। ডি অপশনে দেখো, এখানেও 6:7 নেই, মানে এটা অ্যান্সার হবে না। একমাত্র অপশন বি রয়েছে যেখানে 6:7 কে স্যাটিসফাই করছে, মানে আমার এগুলো আর চেক করার দরকার লাগলো না। মাথায় ঢুকলো জিনিসটা? হ্যাঁ দাদা। এইবার দেখো, তোমাদের এটা মনে হতেই পারে বারবার, যে প্রশ্নটা অনেকেই করে আমাকে অপশন চেক করার সময়, যে আমি এই একটা নিলাম, আমি এই দুটো কেন নিলাম না? এই দুটোতে যদি ওটা স্যাটিসফাই না করতো কি হতো? এরকম টাইপের সিচুয়েশনের বা এরকম টাইপের প্রশ্ন অনেক সময় করে। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবে, তোমাকে তো বলে দিয়েছে এই 4টের মধ্যে একটা অ্যান্সার হবেই হবে। তো 4টের মধ্যে যদি একটা অ্যান্সার অবশ্যই হয়, তার মানে এই 4টের মধ্যে এমন একটি অপশন আছে যে অপশনটি এই 3টেকেই স্যাটিসফাই করবে, যে কোনো একটা নয়।
পুরো তিনটেকেই স্যাটিসফাই করবে, তাহলে তো অ্যান্সার হবে না। তো তিনটেকেই স্যাটিসফাই করবে এরকম খুঁজতে গিয়ে তুমি মাত্র একটা একটা ক্লু ধরে তুমি এগোচ্ছ, বা একটা ইনফরমেশন ধরে তুমি এগোচ্ছ, সেই একটা ইনফরমেশন শুধু একটা অপশনই আমি পাচ্ছি। তো এটা তুমি তখন 100% গ্যারান্টি দিয়ে অ্যান্সার করতে পারবে যে না, তিনটে অপশনে যখন এই একটা ইনফরমেশনকে স্যাটিসফাই করেনি, তার মানে ওই তিনটে অ্যান্সার হতেই পারে না। কারণ আমার তো এই যে তিনটে ইনফরমেশন দিয়েছে, সেই তিনটে ইনফরমেশন অবশ্যই অবশ্যই উত্তরের মধ্যে থাকতে হবে। এটা উত্তরের বৈশিষ্ট্য যে A:B 2:3 হবে, B:C 4:5 হবে, C:D 6:7 হবে। এটা উত্তরের বৈশিষ্ট্য। তো সেই উত্তরের বৈশিষ্ট্যের মধ্যে থেকে আমি C:D-টাকে শুধু ইউটিলাইজ করছি, দেখছি একটাই অপশন রয়েছে। তাহলে যদি এই এ অপশনটা বাই চান্স যদি বাই চান্স প্রথম ইনফরমেশন সেকেন্ড ইনফরমেশন কেও স্যাটিসফাই করে, তবু এটা অ্যান্সার হবে না। তার কারণ কি, ও তো থার্ড ইনফরমেশনকে স্যাটিসফাই করেনি। আমার উত্তর যে হবে সে তো তিনখানা ইনফরমেশনকেই স্যাটিসফাই করবে। তো সেই জন্য আর বাকিগুলো চেক করার দরকার নেই যে A:B আর B:C আসলে হলো কি হলো না, সেটা আর কোনো চেক করার দরকার নেই। ঠিক আছে, সেই ব্যাপারটা হয় কিরকম, আমি বলেছিলাম যে চোখে চশমা আর মাথায় টাক এরকম লোককে তোমাকে খুঁজতে বলেছে। তুমি ক্লাসের মধ্যে দেখলে একজনেরই মাথায় টাক আছে, তোমার টাকটা দেখতে সুবিধা হয়েছে, তো তুমি একজনের মাথায় টাকই দেখলে, তখন তার চোখের দিকে আর তাকানোর দরকার নেই। তুমি তখন বলতে পারো যে অ্যান্সার ওটাই হবে, কারণ ওর মাথায় একজনই রয়েছে যে যার মাথায় টাক রয়েছে, তার মানে তার কাছে চশমা থাকতে বাধ্য। যদি তার কাছে চশমা না থাকে তাহলে তো অ্যান্সার আসবেই না, কারণ আমার টাক তো থাকতেই হবে। তো সেই টাকটা তো আমি ওই একজনের কাছেই খুঁজে পেয়েছি, তাহলে ওর কাছে চশমা থাকতেই হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ক্লিয়ার আছে। আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক দিয়ে আমি তোমাদের জাস্ট জিনিসটা ভেরিফাই করতে চাইছি। তোমরা জাস্ট অপশনের দিকে নজর দেবে আর অ্যান্সার করবে। হ্যাঁ, মানে এরকম করো না যেন অঙ্ক যেরকম ভাবে তোমরা শিখেছিলে বা যেরকম আমি তোমাদের দেখিয়েছিলাম সেরকম ভাবে কিন্তু অঙ্ক করবে না। বলো এটা অ্যান্সার কি হবে এবং কোন অপশনটাকে কাজে লাগাবে। নিচে দাও, দেখা হচ্ছে। স্যার অপশন এ হবে। কোন স্যার এ কি হবে? স্যার অপশন ডি হবে। স্যার ডি হবে। অপশন এ হবে স্যার। না এ ডি হবে। হবে, ডি। স্যার অপশন ডি হবে স্যার। ডি। ডি হবে। স্যার অপশন হবে। আচ্ছা, হ্যালো, সবাই শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, এই সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ 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 স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, একটা জিনিস দেখো, ওই সবসময় বলি যে যত ধারালো অস্ত্র ব্যবহার করবে তত সাবধানে থাকতে হয়। যে জিনিসটা তোমরা হয়তো দু একজন ফেস করেছো, যে এখানে তোমাকে বলা হয়েছে যে A:B 2:3 রয়েছে। তুমি অপশন চেক করার সময় প্রথমে পেয়ে গেছো A:B সমান সমান 2:3, তুমি সঙ্গে সঙ্গে এই অপশন বলে দিয়েছো, বাকিগুলো আর দেখোই নি। এটা কিন্তু প্রবলেমেটিক। তোমার তো একটা মাত্র ইনফরমেশন দেয়নি, তোমার দুখানা ইনফরমেশন দিয়েছে। তো একটা ইনফরমেশন স্যাটিসফাই করেছে, বাকিগুলো কি তো হতে পারে এমন কোনো কেউ যে সে প্রথম ইনফরমেশনটাও স্যাটিসফাই করতে পারে। তো ফলে প্রত্যেকটা অপশন তোমাকে দেখতে হবে এই সব জায়গায়। ঠিক আছে, যে তোমার এখানে 2:3 বলেছে, এই অপশনটা 2:3 আছে, তাহলে এ অ্যান্সার হতে পারে। বি অপশনে নেই, তাহলে এটা অ্যান্সার হবে না। সি অপশনেও নেই, এটা অ্যান্সার হবে না। ডি অপশনে দেখো এখানে 8:12 মানে কি 2:3, 4 দিয়ে কাটাকাটি করো 2:3, মানে এটাও অ্যান্সার হতে পারে। ঠিক আছে, তো এ অ্যান্সার এবং ডি অ্যান্সার এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। এইবার তারপর তুমি সেকেন্ড ইনফরমেশনটা কাজে লাগো। সেকেন্ড ইনফরমেশনে কি বলেছে 4:5, দেখো এই অপশনে কি 4:5 আছে? নেই, তাহলে এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হয়ে গেল ডি। ব্যাস।
মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে বলো দেখি কোন অ্যান্সারটা প্রবলেম হয়েছে। 20 নম্বরটা স্যার দাও। 17টা একবারটা বলুন না স্যার। 20টা 14টা একটু বলে দিন স্যার। হুম হুম, একটুখানি ধরো। আচ্ছা, 14 বললে তো? হ্যাঁ স্যার। 14, 17, 20। 14 কেন হলো গো? তো সিম্পল ছিল। আচ্ছা ঠিক আছে, ফাইন। যখন দেখি a ইকুয়াল টু 4/5 অফ b বলেছে, তার মানে a বাই b সমান সমান কি হচ্ছে 4/5, আর b সমান সমান 5/2 অফ c বলছে, তার মানে b বাই c ইকুয়াল টু 5/2 আছে। তোমার জানতে চেয়েছে a ইজ টু c কত। আমি বলেছিলাম যখন এরকম টাইপের জিনিস জিজ্ঞেস করবে কম্পাউন্ড করে দেবে, মানে এই a বাই b ইন্টু b বাই c যদি করি তাহলে এই b এই b কেটে যাবে, a আর c পাবো। কিন্তু সেখানেও ঠিক তাই, a ইজ টু b মানে 4:5, আর b ইজ টু c হচ্ছে 5:2। তো কাটাকাটি করলে কত হচ্ছে 2:1, 2:1 বি অপশন। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে কোনটা বলছিলে? 17, 20। 17? স্যার 17। হুম। অ্যাকচুয়ালি এটা একটু মজাদার, তুমি অনেক রকম ভাবেই করতে পারো। তোমার এখানে a ইজ টু b ইকুয়াল টু c ইজ টু d ইকুয়াল টু e ইজ টু f ইকুয়াল টু 1:2 বলেছে। তার মানে কি a ইজ টু b ও 1:2 হবে, c ইজ টু d ও 1:2 হবে, e ইজ টু f ও 1:2 হবে, প্রত্যেকটা মান 1:2। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে সবই একই ঘাতের রয়েছে, একই ঘাত। যদি ঘাত একই থাকে তার মানে আমি কি বলেছিলাম, সেখানে মান পুট করে দিলে অ্যান্সার হয়ে যাবে। তো এর মান 1, বি এর মান 2, সি এর মান 1, ডি এর মান 2, ই এর মান 1, এফ এর মান 2, এরকম করেও অ্যান্সার করে নিতে পারতে। বাট এখানে এটা করার দরকার নেই, ঠিক আছে? করতে পারতে, আমি দেখিয়ে দিই দরকার হলে তোমাদের যদি অসুবিধা হয়, যে এ ইজ টু বি এটাও 1:2, সি ইজ টু ডি এটাও 1:2, ই ইজ টু এফ এটাও 1:2। তাহলে এখানে 3a 5c 7e এখানে প্রত্যেকটার মান বসাবে, এ সি ই প্রত্যেকের মান বসাবে। এর মান কত আছে 1, সি এর মান কত আছে 1, ই এর মান কত আছে 1। আমি বলতে পারি 3 ইন্টু এ এর মান হচ্ছে 1, প্লাস 5 ইন্টু সি, সি এর মান হচ্ছে 1, প্লাস 7 ইন্টু ই এর মান 1, বাই, আচ্ছা রেশিও দেওয়া রয়েছে মানে বাই লিখতে পারি আমি, যেটা হচ্ছে 3 এর মান, আচ্ছা 3 ইন্টু বি, আচ্ছা বি এর মান কত 2, প্লাস 5 ইন্টু ডি, ডি এর মান কত 2, প্লাস 7 ইন্টু এফ, এফ এর মান কত 2। ব্যাস হয়ে গেল। দেখো এখানে কত হচ্ছে 3 যোগ 5 যোগ 7, আর নিচে রয়েছে কত 6 যোগ 10 যোগ 14,
মানে এখানে আলটিমেটলি দাঁড়াবে 12 আর 3 15, আর এখানে হবে 16 30, মানে 1 2। ঠিক আছে, এটা তুমি করতে পারলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি একটু মনোযোগ সহকারে দেখো যে প্রত্যেকের সহগ যেগুলো রয়েছে সেগুলো একটা প্যাটার্নে রয়েছে। হ্যাঁ, এটা অ্যান্সার হলো। আচ্ছা, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার। দেখো এখানে সবগুলোর একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা একটু যদি তুমি নজরে আসে তোমার, তাহলে তোমার এই যে অঙ্কটা করতে অনেক সুবিধা হয়ে যাবে। দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে। ঠিক আছে, মানে এ এবং বি উভয়েরই 3 3 আছে, আর এ আর বি একসাথে ছিল। তাহলে আমি যদি উভয় পক্ষকে যদি আমি 3 3 করে নিই, তাহলে আমার রেশিওর মানের কোনো পরিবর্তন ঘটবে না, 1:2, তাই না? আবার কি আছে, এখানেও 5C আর 5D আছে। এখানেও দেখো এই 5 5 যদি করে নিতাম তাহলে সেই 1:2 থাকতো। আবার কি আছে, 7E আর 7F, মানে এখানে 7 7 করে নিলেও সেই 1:2 থাকতো। ঠিক আছে, তো ইস্যুটা আমি যেটা বলতে চাইছি যে এখানে প্রত্যেকটার মান আমার 1:2 আছে, প্রত্যেকটার মান 1:2 আছে। তাহলে সেইগুলো যোগ করলে অ্যান্সারও 1:2 দাঁড়াবে, যতই তুমি যাই করো। দেখো একটু ভালো করে মাথায় ঢোকাও, আমি যদি বলি যে কোন একটা রেশিও 4:5 রয়েছে, ঠিক আছে, এবার আমি যদি 4 যোগ 4 যোগ 4 আর নিচে 5 যোগ 5 যোগ 5 করি, তাহলে আলটিমেটলি অ্যান্সার কি দাঁড়াবে, সেই 4 যোগ 4/5 দাঁড়াবে। তার কারণ কি, এই যে তুমি 3 বার গুণ করলে একই, এই 3 বার যোগ করলে একই জিনিস, তার মানে তুমি 3 × 4 করেছো। এখানে 3 বার একই জিনিস গুণ করলে মানে 3 × 5 করেছো। এইবার আমি এই 3 আর এই 3 কেটে দিতে পারি, মানে পরে থাকবে 4/5, এই 4/5। ঠিক আছে, সিচুয়েশনটা এখানেও ঠিক তাই। প্রত্যেকটা রেশিও, এই 3A আর 3B এর রেশিও 1:2, 5C 5D এর রেশিও 1:2, 7E 7F এর 1:2। তাদের রেশিও যদি যোগ করো তাহলে অবশ্যই অবশ্যই তাদের যোগফলের রেশিও 1:2 দাঁড়াবে। মানে তোমাকে যদি একটুখানি আমি ডিটেলসে বলি, যদি একটুখানি অঙ্কের মাধ্যমে, তাহলে এরকম দাঁড়ায় যে A:B = C:D = E:F ডট 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 এরকম করে চলতে থাকলো। তাহলে কি হবে, A + C + E বাই B + D + F সবই সমান দাঁড়াবে। এবার এখানে যদি ডট ডট থাকে, তার মানে এখানে প্লাস দিয়েও ডট ডট, এখানেও প্লাস দিয়ে ডট ডট। মানে আমি বলতে চাইছি যে যদি A/B = C/D হয়, তাহলে এটা সমান সমানও A + C B + D ও হবে। ঠিক আছে, মানে এখানে A/B এর মান যদি 1/2 হয়, আবার C/D এর মানও যদি 1/2 হয়, তাহলে এইটারও এদের যে যোগফল রয়েছে তাদের মানও 1/2 হবে। মাথায় ঢুকলো জিনিসটা? দেখো সূত্রের মতো মুখস্থ করবে না, জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা মাথায় ঢোকাও। আমি যেটা বোঝাতে চাইছি, যদি না ঢোকে তাহলে তো এই রাস্তা রয়েছে। বলো, কারো কিছু জিজ্ঞাসা থাকলে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখো ইস্যুটা আমি একটু হালকা করে বলি, অনেকে লজ্জাবতী গাছ রয়েছে তো এখানে, কুঁকড়ে যাবো মাঝে মাঝে। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে যে জিনিসগুলো আমার প্রোভাইড করেছে সেই জিনিসগুলোকে আমি দেখছি যে তাদের মধ্যে প্যাটার্ন আছে। যদি বাই চান্স প্যাটার্ন না থাকতো তাহলে তুমি এটা ইউজ করতে পারতে না, তোমাকে এই রাস্তায় ঢুকতে হতো। এই যে রাস্তাটা আমি দেখিয়েছিলাম প্রথমে, এই রাস্তাতে A, B, C, D, E, F এর প্রত্যেকের মান পুট করে তুমি অ্যান্সার করে নিতে পারতে, এতে অ্যান্সার হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি প্যাটার্ন যখন লক্ষ্য করছি যে এখানে 3 আছে, এখানেও 3 আছে, কোথায় 3? A এবং B, A এবং B তো আমার একসাথে দেওয়া ছিল, তো এখানেও 3 এখানেও 3, এখানে 5 এখানেও 5, এখানে 7 এখানেও 7। তাহলে যেগুলো একসাথে রয়েছে সেগুলো একই সহগ রয়েছে। তাহলে একই সহগ থাকলে আমি কি বলেছিলাম, রেশিওর উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে গুণ করলে রেশিওর মানের কোনো পরিবর্তন ঘটে না। তার মানে A/B যা হবে
3a/3b ইকুয়াল টু তাই হবে, ঠিক আছে। তো সেই জন্য আমার 3 এর জন্য আলাদা করে মান লেখার দরকার নেই, 3b এর জন্য আলাদা করে মান লেখার দরকার নেই। আমি এখান থেকেই বলতে পারি একরকম ভাবে, উদাহরণটা একটু মুছে দিই। এখানে একরকমে বলতে পারি যে 3a/3b সমান সমান 1:2, আবার 5c/5d সমান সমান 1:2, আবার 7e/7f সমান সমান 1:2। তো এরকম যদি থাকে প্রত্যেকটার মান 1:2 আর তার যোগফল আমার যদি জানতে চায় তাহলে কি হবে 1 + 1 + 1 আর নিচে হবে 2 + 2 + 2, মানে সেই দাঁড়ালো এখানে 3 বার গুণ, এখানে একই সংখ্যা 3 বার গুণ 3 × 1, আর এখানে একই সংখ্যা 3 বার গুণ 3:2। এই 3 কেটে গেলে সেই পড়ে থাকবে 1:2। মানে যদি আমার সেম জিনিসই থাকে রেশিওতে আর তাদের যদি যোগ করতে বলে তাহলে রেশিও আমার যেটা ছিল 1:2, অ্যান্সারও সেটাই হবে 1:2। ঠিক আছে স্যার বলছি যে স্যার 20 আনসারটা কি হচ্ছে বি এর হবে? বি হবে? আচ্ছা, সেটা পরে যাচ্ছি, এটা বুঝতে পেরেছো তো? না, এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। যেমন এইখানে আপনার রেশিও যখন দিয়েছে যে 3a + 5c, তো এখানে দেখা গেল আপনি বললেন যে a/b সমান সমান উপরে দুটোতেই 3 হচ্ছে, c/d দুটোতেই 5 হচ্ছে, c/e/f দুটোতে 7 হচ্ছে। এইখানে যদি রেশিও অন্য কোনো সংখ্যা হতো তখন কি করতাম? তখন তোমার এই যে রাস্তা ছিল, এই রাস্তা ছিল, এই রাস্তায় তুমি করবে। আচ্ছা, মানে এখানে যে সংখ্যাটা থাকতো তার হ্যাঁ, মানে মান যেটা 1:2 যেটা আছে এটার সঙ্গে ইন্টু করে সেটাই বের হতো। হ্যাঁ পুট করে তুমি করতে, কিন্তু ইস্যুটা হচ্ছে কি দেখো, ন্যাচারালি দুটো দেয়, দুটোর মধ্যে থেকে তোমাকে বের করতে হয়, ঠিক আছে। আর তুমি এটা ধরেও করে নিতে পারবে কারণ এখানে একটাই মাত্র সেম রেশিও দেওয়া রয়েছে, ঠিক আছে, সেম রেশিও রয়েছে। সেম রেশিও না থাকতো তাহলে কিন্তু চাপ হতো, মানে a/b সমান সমান সামথিং বলে দিয়েছে, b/c সমান সমান সামথিং বলে দিয়েছে, তখন কিন্তু অন্য কিছু হতো। মানে আমি একটু দেখিনি, যদি একটু কড়া টাইপের প্রশ্ন হয় আমি ধরছি, সিচুয়েশন দিয়ে দিল, ধরো a/b সমান সমান 2:3 আর b/c সমান সমান 1:2। এবার তোমাকে জিজ্ঞেস করছে 3a + 2c বাই 4b + 7a ইকুয়াল টু কত। যদি এরকম টাইপের প্রশ্ন হয় তখন তোমার কিন্তু এই a = 2 b = 3 এরকম ভাবে করলে কিন্তু ফেঁসে যাবে তুমি, ঠিক আছে। কারণ কি, কারণ তোমার এখানে দুটো রেশিও দেওয়া রয়েছে, সেটাকে কিন্তু তোমাকে এক জায়গায় করতে হবে। এক জায়গায় করে নিলে তাহলে আর কোনো অসুবিধা নেই। এক জায়গা মানে আমার a/b/c যদি পেয়ে যাই তাহলে তবু কাজটা আমার হয়ে যাবে। মাথায় ঢুকছে জিনিসটা? এখানে কি হবে 2:3:6 হবে, ঠিক আছে। তখন তুমি তুমি বলতে পারো এর মান 2 ধরবো, বি এর মান 3 ধরবো, সি এর মান 6 ধরবো, ঠিক আছে, তখন হবে। কিন্তু তুমি যদি এটাকে ওই আলাদা আলাদা করে ট্রিট করো তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। কিন্তু তোমাকে যদি বাই চান্স কোনো ক্ষেত্রে বলে দেয় যে a/b = c/d = 1:2, তখন কোনো চাপ নেই, কারণ সেম রেশিও রয়েছে এবং আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে। কিন্তু যদি তোমার বলে a/b = b/c = 1:2, তখন চাপ আছে, কারণ এখানেও বি আছে এখানেও বি আছে, একটা বি এর মান 2 একটা বি এর মান 1, তখন চাপ আছে। তখন তোমাকে কি করতে হবে, তখন এই বি এর মানটাকে নির্দিষ্ট করে নিতে হবে, কারণ তুমি নিজে তো বুঝতে পারছো না, একবার বি এর মান আমার 1 দিয়েছে, একবার বি এর মান আমার 2 দিয়েছে, ঠিক আছে। বি এর মান, এই বি এর মানটা 1 দিয়েছে, এই বি এর মানটা 2 দিয়েছে। বুঝতে পারছো জিনিসটা আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো এখানে যেটা দিয়ে দিয়েছিল যে a/b = c/d = e/f, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্ট, মানে আলাদা আলাদা জিনিস, এ আলাদা রয়েছে, বি আলাদা রয়েছে, সি ডি ই এফ কেউ কারোর সাথে যুক্ত নেই, ফলে এখানে কোনো অসুবিধা নেই 1:2 ধরতে, ঠিক আছে। এ এর মান 1, বি এর মান 2, সি এর মান 1, ডি এর মান 2, ই এর মান 1, এফ এর মান 2, কোনো অসুবিধা নেই ধরতে, কারণ কোনোটা কারোর সাথে কন্ট্রাডিক্ট করছে না। কিন্তু এরকম সিচুয়েশনে দেখো কন্ট্রাডিক্ট করছে, এ একবার বলছে বি এর মান 2, একবার বলছে বি এর মান 1। তো এই যখন কন্ট্রাডিক্ট করবে সেই সময় তোমাকে একটা ফিক্সড জায়গায় নিয়ে চলে আসতে হবে যে এ আর বি এগুলো অ্যাকচুয়ালি মান প্রত্যেকটা কত কত, ঠিক আছে। তখন তোমাকে a/b/c তে নিয়ে চলে আসতে হবে,
তখন একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে। কিন্তু যদি এরকম আলাদা আলাদা থাকে, এখানে যেমন দেওয়া রয়েছে a is to b আর c is to d আলাদা আলাদা থাকে, যেখানে কোনো কন্ট্রাডিকশন হচ্ছে না, তখন তুমি মান 1 2 সরাসরি ধরে নেবে, কোনো অসুবিধা নেই। মাথায় ঢুকলো জিনিসটা? হ্যাঁ। এই, বুঝতে পারছো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? না, বুঝতে পেরেছি। বাকি জনদের বলছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখো, হ্যাঁ, অপশন টেস্ট তোমার সব সময় মানে ইনফরমেশন যাই দেওয়া রয়েছে সেই তার থ্রুতে তুমি অপশন টেস্ট করবে, আমি সেটার কথা বলছি না, আমি মান পুটের কথা বলছি। এই যে এখানে যে মানটা পুট করেছিলাম না এইসব জায়গায়, এই জায়গাটা আমি মান পুট করেছিলাম না, এই মান পুট করার সময় তুমি তখন ফ্যাসাদে পড়বে। যদি তোমার প্রত্যেকটা আলাদা আলাদা থাকে কোনো অসুবিধা নেই, এরকম মান পুট করে নিলে। যদি এখানে a is to b আর b is to c যদি দিয়ে দিত, তখন তুমি চাপে পড়ে যেতে। সেই জায়গাটাকে আমি বলছি যে অ্যাভয়েড করবে, যে তখন নজর দেবে যে আমার একবার বি এর মান 1 দেখালো, একবার বি এর মান 2 দেখালো, তাহলে তোমার ইচ্ছা মতো তো তুমি 1 2 কাউন্ট করতে পারো না, তখন তোমাকে একটা অঙ্কের নিয়মে গিয়ে তোমার ওই বিটার মান নির্দিষ্ট করে নিতে হবে। ঠিক আছে? তবে ন্যাচারালি ওরকম দেয় না, আমি জাস্ট বললাম যে যদি সিচুয়েশন কোনোদিন এরকম হয়, অত কঠিন প্রশ্ন আপাতত দেখিনি। কঠিন বলা উচিত নয়, এটা তো অঙ্কের একটা প্যাচ, দেখে নেবে। আচ্ছা, এরপরে কোন কোশ্চেনটা আছে? দাদা 18। 18, এই 18, চলো দেখাই। এখানে কি বলেছে, এখানে a to b to c দিয়ে দিয়েছে, তারপরে তোমার অ্যান্সার জানতে চেয়েছে। আচ্ছা, তো ভালো করে নজর দিয়ে দেখো, এখানে a is to b যদি তোমার বলে, a is to b is to c যদি বলে দেয়, সেখান থেকে a by b, b by c আর c by a এর রেশিও কি হবে সেটা তোমাকে বের করতে হবে। তো এখানে দেখো a by b সমান সমান কি হবে, 2/3। দেখো a by b সমান সমান 2/3 তো। আচ্ছা, তারপরে কি আছে, b by c, সেটা কত হবে, b by c 3/4। আচ্ছা, c by a, c এর মান কত 4 আর a এর মান কত 2, সেইটাই করলে তো হয়ে যাবে, তোমার অসুবিধা কি আছে? এই জায়গা পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? এবার লঘিষ্ঠকরণ যেটা যেরকম করে, সিম্পলিফাই করা একটা রেশিওকে, সেরকম ভাবে তুমি করে নিতে পারবে। এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। এর পরের কাজ কি হবে, আমার এমন সংখ্যা দিয়ে গুণ করা তিনটে পক্ষকেই, যাতে এই ভগ্নাংশগুলো উঠে যায়। তো তাহলে এমন সংখ্যা বলতে 12 একটা সংখ্যা দেখতে পাচ্ছি, যেটা সব পক্ষকে গুণ করলে নিচের সংখ্যাগুলো উঠে যাবে। তো 12 দিয়ে প্রত্যেককে গুণ করলে ব্যাস লেটা চলে গেল। কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে, তো কাটাকাটি করলে এটা এটা কাটলে 4, এটা এটা কাটলে 3, এটা এটা কাটলে 6, অ্যান্সার হবে 8:9:24। ঠিক আছে, অ্যান্সার অপশন সি। এই কারো কোনো কনফিউশন আছে এই এই প্রশ্নে? না স্যার। না, এই 4/2 এটা কি c:a এর রেশিও, এটাই 4/2টা? হ্যাঁ, তুমি এ বি সি প্রত্যেকের মান তো জানো, এর মান 2, বি এর মান 3, সি এর মান 4, তুমি সেগুলোই শুধু বসিয়ে দিয়েছো। ঠিক আছে, হুম। স্যার এটা অন্যভাবে করা যাবে না? আচ্ছা, এর পরের প্রশ্ন। 20। স্যার বলছি এটা কি অন্যভাবে করা যাবে না স্যার? হ্যাঁ, বলো বলো। বলছি স্যার এটা কি অন্যভাবে করা যাবে না? অন্যভাবে বলতে কিরকম ভাবে চাইছো বলো?
মানে হচ্ছে ওই পার্টিশন করে করে, একটুখানি ধরো, হ্যাঁ কি বলছো? মানে পার্টিশন করে করে, পার্টিশন পার্টিশন বলতে? মানে ওই এ ইস টু বি ইস টু এ, মানে এরকম এ বি এর মান মান বসিয়ে দিয়ে এরকম ভাবে করে যেরকম আগে দেখালেন না। আচ্ছা, ওখানে সিচুয়েশন দেখো, কি হতো আমার, এই এই যে এই জায়গাটা না আমার একটা সরল জায়গা থাকতো, বুঝলে? তো এই সরল জায়গাটা আমি এখানে এ আছে, এখানে বি আছে, এরকম যদি থাকতো এখান থেকে একটা হিসাব করে নিতে পারতাম, এ বাই বি আছে, বি বাই সি আছে, ঠিক আছে? তো এখানে তোমাকে একটা ক্যালকুলেশনের জায়গা তৈরি হচ্ছে, সেখানে তুমি যদি এই এইটুকুনি অঙ্ক করতে হয়, তাহলে আমি পুরোটা কেন করবো না? বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। আমার এ টু বি যদি আলাদা করে কোনো জায়গায় থাকতো, তাহলে আমি এখান থেকে অ্যান্সার বের করে নিতে পারতাম অপশন টেস্টের মাধ্যমে। কিন্তু এখানে করতে গেলে তোমার হবে না তা নয়, কিন্তু সেখানে শেষ টাইমটা লাগবে, তার থেকে তুমি পুরোটা করে নিলে সেম টাইমই লাগবে। মানে আমি বলতে চাইছি এ বাই বি ইজ টু বি বাই সি, এটা যেটা হবে এখানে তুমি ধরো অ্যান্সার যে এ সি বাই বি স্কয়ার, মানে হবে তাহলে এ এবং সি এর মান হচ্ছে কত, 8, আর বি স্কয়ার মানে হচ্ছে 9। তো 8:9 আমার প্রথম দুটোর ক্ষেত্রে দাঁড়াবে, মানে এই দুটো প্রথম দুটো 8:9 দাঁড়াবে। তো অপশনের দিকে দেখো, এটা 8:9 আছে, এটাও 8:9 আছে, এটাও 8:9 আছে, এখানে হয়তো 8:9 নেই। তার মানে কি তোমার এই পিছনের দুটোকে কাজে লাগাতে হবে। এবার তারপরে ফের আবার এই যে এই জায়গাটা রয়েছে বি বাই সি ইজ টু সি বাই এ, এটাকে কাজে লাগাতে হবে। মানে এখানে তোমার টাইমটা সেই যাচ্ছে। তো আমি বলছি যে এখানে তাহলে তো অসুবিধার কিছু নেই, আমি পুরোটাই করে নেবো। ওকে, কিন্তু যদি এখানে দেখে চোখে দেখে বুঝতে পারতাম যে জাস্ট এ রয়েছে, সিম্পল একটা ফর্মে রয়েছে, তখন তুমি অপশন চেক করে মধ্যে ঢুকলে তোমার সেখানে সুবিধা হতো। ঠিক আছে, এখানে সুবিধা নেই বলবো না, বাট অনেক সময় এই এই অঙ্কের মতো অনেক সময় হয়তো দুটো সেম অপশন থেকে গেল, একটু চাপে পড়ে যাবে, কারণ তোমার যে অঙ্কটা ফের আবার পরবর্তীকালে করতে হবে তাতে টাইম চলে যাবে। ঠিক আছে স্যার, একটু আচ্ছা, বলছি যে এই অ্যান্সার হবে। আমার না অ্যান্সার না মুখস্থ থাকে না, সত্যি কথা বলতে। আহ, জানি না, দেখি কি দেখাচ্ছে। 20 অ্যান্সার। দাদা 19টা একটু বলে দিন না। আচ্ছা হ্যাঁ দেখাচ্ছি। এটা হ্যাঁ 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 ওরকম একটা দাঁড়াবে, ডি এর অ্যান্সার মতো হবে। এরকমই ডি লাগছিল। ডি ডি দেখি কি ওরকম টাইপের কিছু একটা হবে বোধহয়। দেখছি, আমি 20-র মধ্যে যাচ্ছি। এখানে আগে 19টা একটু করে দিয়ে তারপর 20-র মধ্যে ঢুকছি। হ্যাঁ, এখানে দেখিয়েছে যে এইচ টু বি সমান সমান 5:7, আর সি টু ডি হচ্ছে এর 2 গুণ আর বি এর 3 গুণ। ঠিক আছে, তো জিজ্ঞেস করছে এ ইন্টু সি আর বি ইন্টু ডি কত হবে। তো এখান থেকেই তুমি একটা আন্দাজ পাবে যে একরকম বলতে গেলে যে এর মধ্যে, আচ্ছা যাক প্রথমে নর্মাল যেটা করে সেটা করে দিই, তারপর তুমি এ ইজ টু বি সমান সমান 5:7, সি সি ইজ টু ডি সমান সমান হচ্ছে 2a ইজ টু 3b। 2a ইজ টু 3b যখন আসবে, তখন এখানে তো এক্সাক্ট মানটা বলিনি, এটা এর মারফতে বলেছে। যদি এর মারফতে বলে থাকে তাহলে আমি অ্যাকচুয়াল মানটা কত সেটা এখান থেকে বের করে নেব। সেটা কত হচ্ছে, এর মান ছিল 5, মানে এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 21। তো তুমি এখান থেকে দেখে বুঝতে পারছো যে এ ইন্টু সি ইজ টু বি ইন্টু ডি। একটু জোরে বলুন, কিছু শুনতে পাচ্ছি না। স্যার কারেন্ট চলে গেছে মনে হচ্ছে, আওয়াজ হচ্ছে একটু বাজে। এই সবাই কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ ঠিক আছে আমরা স্যার। শুনতে পাচ্ছি। এবার ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, a is to c is to a into c is to b is
ইন্টু ডি, এখানে যদি হয় তার মানে এ এবং সি কে গুণ করছি, তাহলে আসছে কত 5 ইন্টু 10 ইজ টু 7 ইন্টু 21, আসছে 50 ইজ টু 147, এটা হচ্ছে অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো? না দাদা, হ্যাঁ দাদা স্যার। বুঝতে পেরেছি। দাদা আমি বুঝতে পারিনি। আমার এখানে এ ইজ টু বি এর মান আমার বলে দিয়েছে, সেটা হচ্ছে 5:7, সেটা আমি লিখেছি। সি ইজ টু ডি এর মানটা সরাসরি বলিনি, এটা এ এবং বি এর মারফতে বলেছে। তো এ এবং বি এর মারফত বলতে 2a ইজ টু 3b এটা বলেছে। তো সে এর মান আমি 5 আর বি এর মান আমি যদি 7 বসিয়ে নিই, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে 10:21। তাহলে সি ইজ টু ডি এর মান কত হলো 10:21। তো এ ইজ টু বি এর মান কত 5:7। তো আমার এ ইন্টু সি চেয়েছে, এ ইন্টু সি মানে কি 5 গুণ 10, ঠিক আছে। আর বি ইন্টু ডি এর মান কত হবে, বি এর মান হচ্ছে 7, ডি এর মান হচ্ছে 21, 7 ইন্টু 21 করে দিয়েছি, ব্যাস অ্যান্সার চলে এসছে। দাদা বুঝতে পেরেছি। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে এখানে এ আর সি ইজ টু বি আর ডি এখানে মান চেয়েছে, ওখানে যদি সি এর মানটা আগে বসিয়ে নিই, মানে 2a ইজ টু 3bb করে যদি করি, তাহলে কোনো সমস্যা হবে? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, একই অ্যান্সার বেরোবে। হ্যাঁ স্যার, একই অ্যান্সার বেরোচ্ছে, একটু হ্যাঁ, জিজ্ঞাসা কোনো করে অসুবিধা নিন। নেই, তোমার এইটা হবে 5:7। তুমি অ্যাকচুয়ালি যেটা জানতে চাইছো যে এই যে 2a ইন্টু 3b এরকম, এটা সরাসরি তুমি পুট করবে করে এ সি ইজ টু বি ডি ইকুয়াল টু তুমি করতে চাও এ ইন্টু সি এর মান হচ্ছে 2a ইজ টু বি ইন্টু ডি এর মান হচ্ছে 3b, এরকম করে তুমি পাচ্ছ 2a স্কোয়ার ইজ টু 3b স্কোয়ার। এখানে তোমার এ স্কোয়ারের মান বসাতে হবে 25, 2 ইন্টু 25 ইজ টু 3 ইন্টু বি স্কোয়ারের মান বসাবে 49, অ্যান্সার এরকম ভাবে দাঁড়াবে ওই 50:147। এটাই বলতে চাইছিল তো? স্যার এটাই বলতে চাইছি। কোনো অসুবিধা নেই, এখানেও হবে। আচ্ছা, এ তো গেল এমনি অঙ্ক কষবে যখন ভালো করে মশলা দিয়ে কষলে, তখন তো দেখতে ভালো লাগছে। কিন্তু আমি যদি চোখের দেখায় এটা করতে চাইতাম তাহলে কিভাবে করতাম, মানে এত কিছু না ঘেটে আমি একটু অপশনের দিকে তাকিয়ে যদি করতে চাইতাম তাহলে কিভাবে দেখতাম। দেখো, আমার দুটো ইনফরমেশন দেওয়া আছে, আমার এ ইন্টু সি করতে হবে, এ ইন্টু সি করতে হবে। এইবার এ ইন্টু সি এর মধ্যে বর্গ রয়েছে, বি ইন্টু ডি এর মধ্যে বর্গ রয়েছে, ভালো করে বুঝবে। যদি বুঝতে না পারো কোনো অসুবিধা নেই, এটা সত্যি কথা বলতে কোনো নির্দিষ্ট নিয়ম থাকে না। এইসব ডিভাইজেবিলিটির ব্যাপারটা বা এই জিনিসগুলো, এগুলো তোমার প্র্যাকটিস করতে করতে আসবে যদি তুমি ভাবো, না ভাবলে আসবে না জীবনে। কিন্তু যদি তুমি প্রশ্ন করার পরেও এভাবে অ্যান্সার হয়তো বেরোয় এলো সরাসরি, তুমি আনন্দের চোটে অন্য প্রশ্নে লাফিয়ে গেলে, যেটা আমি বারবার বারণ করি যে অঙ্ক করার পরেও যত তাড়াতাড়ি করো না কেন, অঙ্ক করার পরে অঙ্কের দিকে একটু তাকিয়ে থাকতে হয়। তো এই পরের যদি তাকানোটা একটু যদি ঠিকঠাক থাকে, তুমি এই জিনিসটা বুঝতে পারবে যে আমাকে তো দুটো জায়গায় একটা বর্গ চেয়েছে। ভালো করে বুঝবে কেন বর্গ চেয়েছে, আমি এগুলো একটু মুছে দিতে চাই। দেখো, আমার দুটো জায়গায় বর্গ চেয়েছে, কোন সেন্সে বলছি আমি বর্গ চেয়েছে, আমার এ ইন্টু সি ইজ টু বি ইন্টু ডি জানতে চেয়েছে এর মান কত। তো সি এর মধ্যে একটা এ লুকিয়ে আছে, আমার এখানে বলে দিচ্ছে সি এর মধ্যে এ লুকিয়ে আছে, ডি এর মধ্যেও একটা বি লুকিয়ে আছে। তার মানে কি এখানে একটা বর্গ স্কোয়ার তৈরি হবে, এখানেও একটা কোনো স্কোয়ারের গুণিতক তৈরি হবে, ভালো করে বুঝবে। তো স্কোয়ারের গুণিতক বলতে বোঝায় মানে আমি এমন একটা স্কোয়ার পাবো, স্কোয়ারের পরে হয়তো তার সাথে 2 গুণ হলো, 3 গুণ হলো, 5 গুণ হলো, 6 গুণ হলো, সেটা ম্যাটার করে না, কিন্তু তার মধ্যে একটা স্কোয়ার থাকবে কোথাও না কোথাও। তো তুমি এখানে দেখো 20-র মধ্যে একটা স্কোয়ার লুকিয়ে আছে 4 গুণ 5, ঠিক আছে, 4 গুণ 5, তার মানে এই 4টা একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে একটা স্কোয়ার লুকিয়ে রয়েছে।
তো এটা ঠিক আছে, কিন্তু এখানে কোনো স্কোয়ার কি লুকিয়ে আছে? 19 দোকানে 38, 19 দোকানে 38, এর মধ্যে কোনো স্কোয়ার কোথাও লুকিয়ে নেই, অ্যান্সার হবে না। এটার মধ্যে দেখো, এটার মধ্যে 25 আছে, হতে পারে। এটার মধ্যে 49 আছে, তোমার হয়তো 49 দেখতে কষ্ট হবে, তো আমি এটা প্রথমে ছেড়ে নয় দিলাম, আমার কোনো যায় আসে না, আমি এটাই আগে দেখছি, দেখি। তো এটাই দেখো 5 গুণ 2 আছে, যেটার মধ্যে কোনো স্কোয়ার নেই, এটা অ্যান্সার হবে না। এখানে দেখো 50-এর মধ্যে রয়েছে, কিন্তু 151, 151 নজর দিলেই তুমি বুঝতে পারবে এর মধ্যে কোনো স্কোয়ার তুমি পাবে না, এর মধ্যে কোনো স্কোয়ার তুমি পাচ্ছ না। তো তাহলে এখানে তুমি বাদ দিয়ে দিলে অ্যান্সার বি অপশন থাকে। এটা নজরের উপর ডিপেন্ড করে, তুমি যদি প্রথম দেখায় বুঝতে না পারো, আমি বলবো না কখনোই এরকম ভাবে যেতে। যদি প্রথম দেখায় বুঝতে পারো, ব্যাস লেটা চুকে গেল। যদি না বুঝতে পারো, যেরকম জেনারেল নিয়ম সেরকম করবে, পরীক্ষা হলে যেটাই আগে মনে পড়বে সেটাই শর্টকাট। ঠিক আছে, মাথায় ঢুকেছে? হ্যাঁ দা। ঠিক আছে স্যার। অনেকেই রয়েছে বুঝতে পারিনি, আমি মনে মনে হচ্ছে যেন, কেন জানি না, আসলে চোখ টোক দেখতে পাচ্ছি না, আমি স্যাটিসফাইও হচ্ছি না। যাই হোক, চলো, বুঝতে যখন পেরেছো পরের প্রশ্নে যাই। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারিনি। কোথা থেকে উঠলে? পাতালপুরে? আচ্ছা, অ্যাকচুয়ালি জিনিসটা আমি যেটা বলতে চাইছিলাম যে এখানে যে বৈশিষ্ট্য বলেছে অ্যান্সারের, সেই বৈশিষ্ট্যটার দিকে আমি একটু নজর দিয়েছি, আর অন্য কিছু নয়। বৈশিষ্ট্যটার মধ্যে নজর দিয়েছি বলতে, আমার যে অ্যান্সারটা জানতে চেয়েছে সেটা ছিল এসি ইজ টু বিডি। সি এর মধ্যে অলরেডি একটা এ লুকিয়ে আছে, যেটা আমার এখানে বলে দিয়েছে, এখানে আমার বলে দিয়েছে যে সি এর মধ্যে এ লুকিয়ে আছে, ডি এর মধ্যে বি লুকিয়ে আছে। ঠিক আছে, তো সি এর মধ্যে এ লুকিয়ে থাকা মানে এ ইন্টু সি যখন করবে, তখন এই দুটোর মধ্যে কি আছে, এই যে এ এবং সি, তো এ একটা তো রয়েছে, রয়েছে সি এর মধ্যে আর একটা এ রয়েছে, মানে দুটো এ রয়েছে। দুটো একই জিনিস থাকা মানে কি, এখানে একটা স্কোয়ারের তৈরি, মানে তৈরি হওয়ার চান্স রয়েছে। ঠিক আছে, এখানে বি ইন্টু ডি আছে, ডি এর মধ্যে আবার বি রয়েছে, তো ডি এর মধ্যে বি থাকা মানে কি, এখানেও একটা স্কোয়ার তৈরি করার চান্স রয়েছে। আমি একটু ভেঙে বলি যে এ ইন্টু সি ইজ টু বি ইন্টু ডি, এটা তোমার জানতে চেয়েছে না? তো এ তো রয়েছে ঠিক আছে, কিন্তু সি এর মধ্যেও তো আর একটা এ রয়েছে, আবার বি তো রয়েছে, রয়েছে ডি এর মধ্যে আবার আর একটা বি রয়েছে। তার মানে যখন গুণ হবে তখন কি হবে, এ স্কোয়ার এপারে তৈরি হবে, আর এখানে একটা বি স্কোয়ার তৈরি হবে, তারপরে সহগ যেটা থাকলো সেটা আলাদা, আমার সেটা নিয়ে মাথা ব্যথা নেই। ঠিক আছে, তো সেই জায়গাগুলো দেখলে আমি করে নিতে পারি, কোনো অসুবিধার কিচ্ছু নেই। মানে তুমি যদি এটা বাই চান্স মাথায় আসে, তুমি এটা করতে পারো, কারণ এটা করতেও তোমার যা টাইম নেবে, আগের আমি যেটা দেখালাম সেটা করতেও কিন্তু খুব একটা বেশি টাইম নেবে না। তো আমি জাস্ট একটা ধরন দেখাচ্ছি, অন্য কোনো এক জায়গায় ধরো এরকম সিচুয়েশন ফেস করলে তখন এই জিনিসটাকেও কাজে লাগাতে পারবে। যে এই এই অ্যান্সারটার মধ্যে প্রথমে একটা বর্গ লুকিয়ে আছে, দ্বিতীয় পদেও একটা বর্গ লুকিয়ে আছে, আমি অপশনগুলোর মধ্যে তাকাবো যে কোথায় বর্গ লুকিয়ে আছে। এ অপশনে আমি পাইনি, সি অপশনে আমি পাইনি, ডি অপশনে আমি পাইনি, সেই জন্য বিটাকে আমি অ্যান্সার করে দিয়েছি। ঠিক আছে, এটাই করেছিলাম, যে বর্গ কার মধ্যে লুকিয়ে আছে। 151-এর মধ্যে কোনো বর্গ লুকিয়ে আছে, আমি পাচ্ছি না। ঠিক আছে, 21-এর মধ্যে কোনো বর্গ লুকিয়ে আছে না, 3 গুণ 7 এর মধ্যে কোনো বর্গই নেই। আচ্ছা, 38-এর মধ্যে কোনো বর্গ লুকিয়ে আছে, 19 গুণ 2 এর মধ্যে কোনো বর্গই নেই। তো তাহলে একমাত্র দেখতে পাচ্ছি 50 এবং 147-এর মধ্যে লুকিয়ে রয়েছে, কারণ 5 গুণ 12 মানে এটা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, 1 গুণ 1 যোগ 4 যোগ 7, বা ফরগেট 9 করলে তুমি এখান থেকে পাবে যেটা সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তুমি 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছ 49। তার মানে এখানেও একটা পূর্ণবর্গ রয়েছে, এখানেও একটা পূর্ণবর্গ রয়েছে, মানে অ্যান্সার এখানে হওয়ার চান্স রয়েছে। ঠিক আছে, অনেক পথ রয়েছে, অনেক কিছু করে তুমি করতে পারো। ইভেন তুমি বিয়ের ক্ষেত্রে এই যে 3 দ্বারা বিভাজ্য, এটার উপরেও নজর দিতে পারতে। ঠিক আছে, অনেক জায়গা রয়েছে, এটা তোমরা নিজেরা আস্তে আস্তে তৈরি করতে পারবে আশা করি, যখন প্রশ্নপত্র। স্যার এবার বুঝতে পেরেছি। চলো, নো প্রবলেম, পরেরটাই যাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
তোমাকে এই অ্যান্সারটা জানতে চেয়েছে যে এ ইজ যে a is to b equal to b is to c, তোমার a to the power 4 is to b to the power 4 সমান সমান কত? a to the power 4 is to b to the power 4 সমান সমান কত? তো এখানে অপশন অনেকগুলো দেওয়া রয়েছে। অপশনগুলো কিরকম উল্টো পাল্টা টাইপের দেখতে লাগছে। এটা স্কোয়ার সব, হ্যাঁ, স্কোয়ার এখন ইস্যু হচ্ছে এর মধ্যে থেকে কোনটা অ্যান্সার করবো। দেখো এটার অনেক পদ্ধতি রয়েছে যেটা তুমি ইউটিলাইজ করে অ্যান্সার করতে পারতে। আমি এখানে দেখে বুঝতে পারছি যে a টু দি পাওয়ার 4 আর b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এই যে a এবং b মান হচ্ছে b এবং c, মানে সমান সমান দিয়ে আমি সরাসরি এটাও লিখতে পারতাম যে এর মান যদি b হয় আর b এর মান যদি c হয় তাহলে b টু দি পাওয়ার 4 ইজ টু c টু দি পাওয়ার 4 অ্যান্সার হওয়ার কথা। এখন অ্যান্সার এখানে b টু দি পাওয়ার 4 আর c টু দি পাওয়ার 4 কোথাও নেই, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সারটা অন্যরকম ভাবে খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। যদি তোমার এখানে b টু দি পাওয়ার 4 আর c টু দি পাওয়ার 4 দেওয়া থাকতো তাহলে চোখ কান বন্ধ করে অ্যান্সার সেটা করে নিতে পারতে। এখন ইস্যু হচ্ছে যে আমার যেহেতু অপশনে আমি b টু দি পাওয়ার 4 আর c টু দি পাওয়ার 4 পাচ্ছি না, তাহলে কি করতে পারি? তো এখানে যেটা করতে হবে সেই জায়গাটা না খুবই মুখস্থর মতো লাগে আমাকে। তো আমি ন্যাচারালি এইসব অ্যালজেব্রাইক এক্সপ্রেশনে যখন কোনো প্রশ্ন হয় আমি অ্যালজেব্রার মধ্যে ঢুকে যেতে পছন্দ করি। যেহেতু তোমরা অ্যালজেব্রার ব্যাপারগুলো খুব একটা বেশি ওয়াকিবহাল নও, আমি নর্মাল ব্যাপারটা একটু দেখাবো, তারপরে আমি অ্যালজেব্রাতে করলে কিভাবে করতাম, হ্যাঁ, সেটা দেখাবো। তো এখানে a টু দি পাওয়ার 4 ইজ টু b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু b টু দি পাওয়ার 4 ইজ টু c টু দি পাওয়ার 4 পাচ্ছি। এখন এখানে যখন এই জিনিসটা পাচ্ছি না, আমি এই জায়গাটাকে ইউটিলাইজ করবো যে এখান থেকে তার মানে নিশ্চয়ই একটা কিছু তৈরি করে আমার এখানে মান পুট করতে হবে। মানে a ইজ টু b ইকুয়াল টু b ইজ টু c, এখান থেকে আমি বলতে পারি যে a বাই b ইকুয়াল টু b বাই c, এখান থেকে বলতে পারি b স্কোয়ার ইকুয়াল টু ac। b স্কোয়ার যদি ac হয় তাহলে এখানে আমি ওই b টু দি পাওয়ার 4 টাকে b স্কোয়ারে পরিণত করব কিভাবে? b স্কোয়ার হোল টু দি পাওয়ার 2 is to c to the power 4। আচ্ছা, এই যে b স্কয়ার আমি তৈরি করলাম, এই b স্কয়ারের ভ্যালুটা আমি এখানে যেটা পেয়েছি এটা আমি পুট করে দিলাম a into c। তো b স্কয়ার বদলে a into c হোল টু দি পাওয়ার 2 বা স্কয়ার টু দি পাওয়ার 4। এখানে যদি আমি করি a স্কয়ার c স্কয়ার is to c to the power 4। এখন উভয় পক্ষকে আমি লঘিষ্ঠকরণ করলে কি হবে? c স্কয়ার দিয়ে আমি ভাগ করছি উভয় পক্ষকে, সি স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানের যে সি স্কোয়ার রয়েছে কেটে যাবে আর এখানের যে সি টু দি পাওয়ার 4 আছে এখান থেকে সি স্কোয়ার রয়ে যাবে। তার মানে এ স্কোয়ার ইজ টু সি স্কোয়ার অ্যান্সার হবে। তো এ স্কোয়ার ইজ টু সি স্কোয়ার, এই যে অপশন বি, সেটা অ্যান্সার হবে। ঠিক আছে, এখন এ তো গেল যদি তুমি এরকম ভাবে করতে পারো, পরীক্ষা হলে মাথায় থাকে তাহলে তো এরকম ভাবে করতে পারবে। কিন্তু যদি স্যার, হ্যাঁ বলো। স্যার B4 is to C4 টা কোত্থেকে পেলাম ওটা বুঝতে পারলাম না। আচ্ছা, এখানে বলে দিয়েছে এই যে এই এই জায়গাটা তো আমার বলে দিয়েছিল। হ্যাঁ স্যার। এখান থেকে আমি এটা পাবো। হ্যাঁ, ওখানটা স্যার বুঝতে পেরেছি। এবার a বাই 4 এটা যদি হোল পাওয়ারে 4 করি তাহলে b বাই c এরও হোল পাওয়ারে 4 করতে পারি। তাহলে এটা সমান সমান কি দাঁড়াচ্ছে? এখান থেকে যদি আমি লিখি তাহলে a টু দি পাওয়ার 4 is to b টু দি পাওয়ার 4 equal to b টু দি পাওয়ার 4 is to c টু দি পাওয়ার 4। ও আচ্ছা আচ্ছা, এই যে সেই জায়গাটা। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা ও স্যার, হ্যাঁ বলুন বলুন। বলছি যে এটা ঘোলা ঘোলা লাগছে স্যার। হ্যাঁ বলছি যে এটা কোনো নিয়ম টিয়ম কিনা জানি না, আমি একটা উল্টো পাল্টা প্রসেসে করেছি। সেটা হচ্ছে মানে সত্যি যেটা আমি এখন বুঝতে পারছি যে এটা কোথা থেকে করলাম আমি জানি না, মানে চোখে দেখে মনে হয়েছে এটা করেছি। হ্যাঁ ঠিক আছে, তো যদি কোনো লজিক থাকে অবশ্যই অ্যানসারটা ঠিক বেরোবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, যেটা করেছি সেটা হচ্ছে a টু দি পাওয়ার 4 বাই b টু দি পাওয়ার 4 হ্যাঁ ইনটু b টু দি পাওয়ার 4 বাই c টু দি পাওয়ার 4 করে দিয়েছি। দিয়ে বিটা কেটে গেছে, মানে b টু দি পাওয়ার 4 আর b টু দি পাওয়ার 4 টা কাটা গেছে।
a টু দি পাওয়ার 4 আর c টু দি পাওয়ার 4 মানে a টু দি পাওয়ার 4 is to c টু দি পাওয়ার 4 হয়ে যাবে। একটুখানি থামো, তুমি প্রথম লাইনটা কি বললে একটু বলো। a টু দি পাওয়ার 4 বাই b টু দি পাওয়ার 4 হুম, ইনটু b টু দি পাওয়ার 4 বাই c টু দি পাওয়ার 4 আচ্ছা এবার ইকুয়ালস টু a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 is to c টু দি পাওয়ার 4 হয়ে গেছে। তো এটা কোথা থেকে পেলে, গুণ কেন করলে? স্যার এখানে যেটা ইকুয়েশনটা দেওয়া আছে a is to b আর b is to c, হ্যাঁ এখান থেকে a is to c বার করার তো এইটাই মানে আমাদের কাছে সূত্র ছিল যে a বাই b আর b বাই c করা যায়। a বাই c পেতে গেলে তোমাকে গুণ করতে হয়, তাই তো? হ্যাঁ কিন্তু সেখানে তো দুটো রেশিও থাকতে হয়, তারপরে তো তুমি করবে। তো এখানে তো সেটা পেয়েছো কি? না সেটা তো পাইনি। বলতে চাইছি যে এখানে ধরো কোনো একটা সিচুয়েশন থাকলো, সিচুয়েশনের থ্রুতে তুমি হয়তো করলে, ঠিক আছে, কিন্তু ওখানে যেটা দেওয়া ছিল, মানে যে জিনিসগুলো তুমি করছিলে আমি আগে দেখালাম। একটা প্রশ্ন তুমি করেছো, প্রশ্ন কোথায় গেল? এখানে ছিল, এই যে এইচ টু বি বিএইচ টু সি তোমার দিয়ে দিয়েছে, মান দিয়ে দিয়েছে, তুমি সেখানে অ্যান্সার বের করেছো। সেখানে একটা মানের জায়গা ছিল, মানে এ বাই বি যখন বসাচ্ছ তখন তোমাকে 4/5 বসাতে হচ্ছে, বি বাই সি যখন বসাচ্ছ তখন 5/2 বসাতে হচ্ছে, তখন তুমি একটা ইকুয়েশন তৈরি করতে পারছো। কিন্তু এখানে কাজ থ্রুতে তুমি ইকুয়েশনটা তৈরি করছো, সেটা বুঝলাম না। যাই হোক, আমিও স্যার বুঝতে পারিনি, এইভাবে করেছি। আচ্ছা যাই হোক, এবার ওখানে a টু দি পাওয়ার 4 is to c টু দি পাওয়ার 4 হয়ে গেছে। হ্যাঁ। অপশন a স্কয়ার আর c স্কয়ারই ওর সাথে মানে কমন আসছে, মানে এছাড়া তো আর কিছু আসছে না। ওইভাবে আর কি হয়ে গেছে, উত্তর কোনোভাবে সেম হয়ে গেছে। যাই হোক, এখন আমি যদি বলি যে এটা ঠিক আছে তুমি করলে, আমার সি টু দি পাওয়ার 4 হলো, সি টু দি পাওয়ার 4 থেকে তুমি a স্কয়ার বাই সি স্কয়ারে কি করে গেলে? ছেড়ে দিন স্যার, ভুলভাল করেছি। যেতেই পারিনি বলে তো স্যার ওই জন্য ওরকমই হয়েছে। আচ্ছা যাই হোক, এখন এটা আনুমানিক ধরে নিয়েছিলাম, ধরে নিয়ে স্কয়ার স্কয়ার হয়ে গেছে, ওই জন্য বলে দিয়েছিলাম যে হচ্ছে ওই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই এ স্কয়ার প্লাস সি স্কয়ার, মানে ওই ডবল বি কেটে দিয়েছিলাম। আমার তাহলে আর কেউ আছে স্যার? চলো কোনো অসুবিধা নেই, ট্রাই তো করছো, নিজের লজিকটা কোথায় ভুল সেটা যদি বুঝতে পারো ব্যাস, আর কিছু দরকার নেই। অঙ্ক করবে, ভুল হবে, হ্যাঁ চলো তুমি বজ্রগুণন করো, আমি একটু অন্য কিছু করার চেষ্টা করি। একটু বুঝিয়ে দেন। আচ্ছা দাদা আগের প্রসেসটায় ওই শেষে মানে লাস্ট লাইনের দিকে একটা ছিল, ওটা একটু ব্যাক করবেন একটু। হ্যাঁ এই যে সি টু দি পাওয়ার 4 আর সি স্কয়ার, সি টু দি পাওয়ার 4 আছে, আবার সি স্কয়ারটা কোথায় পাচ্ছি? স্কয়ার তো আমি পাইনি, আমি কাটাকুটি করে করেছি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উভয় পক্ষকে সি স্কয়ার দিয়ে কেটেছি, এই সিটা কেটে গিয়েছে, আর এই সি টু দি পাওয়ার 4 থেকে সি টু দি পাওয়ার 2 রয়েছে। তাহলে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখানে যে জিনিসটা বলেছে সেই জিনিসটা আমি এখানে একটুখানি অ্যাপ্লাই করি, যেটা আমি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ভ্যালু পুটিং মেথড থাকে অ্যালজেব্রাতে, সেই জিনিসটা এখানে কাজে লাগবে। দেখো আমার অপশন একে এটা ছিল বা এতে ছিল, বিতে ছিল হচ্ছে এ স্কোয়ার ইজ টু সি স্কোয়ার, সিতে ছিল সি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার, আর ডিতে ছিল বি স্কোয়ার ইজ টু এসি। এখন আমার কাজ হচ্ছে যে যে কোনো একটা মান আমি ধরে নেব। হ্যাঁ, আমি এ বি সি যেগুলো সবই চলরাশি, দেখো এটা একটা চলরাশি, এটা একটা চলরাশি, আর অপশানেও যা দিয়েছে সব চলরাশিতে। আমি একটা মান পুট করে দিলে জিনিসগুলো আমার মিটে যাবে। দেখো আমি মান পুট করলে কি জিনিসটা হচ্ছে,
আমি যদি এর মান 1 ধরি, আমি যদি এর মান 1 ধরি আর বি এর মান 2 ধরি, তাহলে এই যে বি এটাকেও 2 ধরতে হবে, তাহলে সি এর মান কত দাঁড়াবে? 4। মাথায় ঢুকলো জিনিসটা? এর মান যদি 1 ধরি, বি এর মান যদি 2 ধরি, তাহলে এ ইস টু বি সমান কি হলো? 1:2। আমি বলেছি এইটা যদি 1:2 হয়, তাহলে এটাও 1:2 হবে। তাহলে বি এর মান তো 2 আছে, তাহলে 1:2 করতে গেলে নিশ্চয়ই সি এর মান 4 করতে হবে, তাহলে তো এটা 1:2 হবে। মাথায় ঢুকছে জিনিসটা? হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার আছে? না, আমি শুধু এখানে এ বি সি এর মানটা পুট করব, আমার যে শর্তটা দিয়েছে আমি সেই শর্তটা ফুলফিল করব, আমার অন্য কোনো দায়িত্ব নেই। আমার প্রশ্নে বলেছে এ ইস টু বি যা হবে, বি ইস টু সি এর মানও তাই হবে, এই একটাই শর্ত দিয়েছে। আমি সেই শর্ত ফুলফিল করে এমন সংখ্যা আমি ধরে নিয়েছি যে এর মান যদি 1 হয়, বি এর মান যদি 2 হয়, তাহলে এখানেও বি এর মান আমার 2 লিখতে হবে, আর সি এর মান কত হবে ভালো করে বুঝে দেখবে। এই দুটো যেহেতু সমান, তাহলে এ ইস টু বি কত হচ্ছে? 1:2। তাহলে বি সি এর মানও 1:2 হতে বাধ্য। তো বি এর মান যদি 2 হয়, সি এর মান কত হলে 1:2 হবে? 4 হলে 1:2 হবে। ব্যাস এই জায়গাটুকুই হচ্ছে বোঝা যে আমার এ ইস টু বি ও 1:2 হলো, বি ইস টু সি ও 1:2 হলো। হ্যাঁ বুঝতে পেরেছি। এইবার তোমার কাজ হচ্ছে ভ্যালু পুট করা। এর মান 1 ছিল, তাহলে a টু দি পাওয়ার 4 মানে 1 টু দি পাওয়ার 4 ইজ টু, বি এর মান কত ছিল? 2 ছিল, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1:16। ঠিক আছে? এই 1:16 এই অ্যান্সারটা আমি যেখানে খুঁজে পাবো সেটাই হচ্ছে অ্যান্সার, 1:16। আর অন্য কিছু ভাবার দরকার নেই। তো 1:16 আমি এখানে দেখি এ সি পাচ্ছি, এ ইন্টু সি সমান সমান কত? 4, আর বি স্কোয়ার মানে হচ্ছে 4, তো এটা অ্যান্সার হবে না। এ স্কোয়ার সমান সমান কত? 1, আর সি স্কোয়ার সমান সমান কত? 16, তো এটা অ্যান্সার হতে পারে। সি স্কোয়ার সমান সমান কত? 16, এ স্কোয়ার সমান সমান 1, এটা অ্যান্সার হবে না। বি স্কোয়ার সমান সমান 4, এসি সমান সমান হচ্ছে 4, এটাও অ্যান্সার হবে না। অ্যান্সার একমাত্র সি অপশন হয়ে গেল। এই সরি, সি অপশন বলছি, ভুল করলাম। ই অপশন হলো, ই অপশন হলো। আমি যে মানটা তৈরি করেছিলাম সেই মানটা আমার কোন অঙ্ক বা কোন অপশনটা আমার স্যাটিসফাই করছে? একমাত্র বি অপশন স্যাটিসফাই করছে, 1:16, তাহলে অ্যান্সার এটাই হবে। মাথায় ঢুকেছে সবার? এরকম অনেক অঙ্ক রয়েছে অ্যালজেব্রাতে, ভ্যালু পুটিং মেথডে করে নেওয়া যায়, কিন্তু নিয়ম আছে। বুঝতে পারিনি। আমি শুধু জিনিসটা কি করতে চেয়েছি, আমি শুধু এটাই ভাবতে চেয়েছি যে আমার এ বি সি এর মানটা আমি নির্দিষ্ট করে নিলাম। এর মান 1, বি এর মান 2, সি এর মান 4। তাহলে এ বি সি এর মান যদি আমি নির্দিষ্ট করে নিই, মানে এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 4, এটা যদি আমি ধরে নিই, তাহলে আমার এইটার মান কত জানতে চেয়েছে। তো এর মান আমি সংখ্যায় কত হবে সেটা পেয়ে যাচ্ছি। কত হচ্ছে? 1:16। আমি শুধু এর মান যদি 1 বসিয়ে দিই, তাহলে 1 এর পাওয়ার 4 মানে 1। বি এর মান যদি 2 হয়, তাহলে বি টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে অ্যান্সার যেটা হবে সেটা হবে 1:16। আমি অপশনের মধ্যে খুঁজছি কোনটার মান 1:16 আছে। অপশনের মধ্যে একমাত্র এখানে 1:16 পাচ্ছি, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, কিন্তু স্যার ওই আমার একটা আমি একটা বলছিলাম যে হচ্ছে আমার একটা অঙ্ক হচ্ছে আমি করেছি, এটা ঠিক আছে কিনা একটু বলবেন কি? হ্যাঁ স্যার ওই 15 দাগের অঙ্কটা, মানে 15। দাদা আগের পেজটা একটু দেখি। হ্যালো, এই জায়গায় দাদা ওই এ বাই বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু বি বাই সি টু দি পাওয়ার 4, এই জায়গাটা কি করলেন একটু বলুন না। এই জায়গাটা আমি শুধুমাত্র ও বলেছে, একজন বললো এখানে যে এইখান থেকে এইটা কি করে এলো, a টু দি পাওয়ার 4 is to b টু দি পাওয়ার 4 সমান সমান b টু দি পাওয়ার 4 is to c টু দি পাওয়ার 4 কোথা থেকে এলো। আমি শুধু এটা করেছিলাম। তো দেখো এটাও করার দরকার লাগে না, সত্যি কথা বলতে। আমি যদি বলি একটুখানি দেখাই,
ও জিজ্ঞেস করেছিল যেহেতু সেহেতু বললাম যে আমি বলেছিলাম যে এখান থেকে এখানে আমি আসতে পারি কিন্তু এই অপশনটা কোথাও নেই, সেই জন্য আমি পরবর্তীতে এই বি আর সি গুলোকে কারসাজি করেছি। এখন ব্যাপারটা হচ্ছে এটা নেই বলে এখানে ঢুকতে হবে তার কোনো মানে নেই। তুমি যদি প্রথম থেকেই বুঝতে পারো যে না আমি এখান থেকে অ্যান্সার পাবো না, তাহলে সরাসরি a⁴ আর b⁴ গিয়েই কাজ করে নিতে পারতে। যেমন আমি এখানে দেখাই, a⁴ is to b⁴ ইকুয়াল টু আমি বলতে পারি a⁴ is to b⁴ মানে কি, এই যে এখানে যে জিনিসটা আমি করেছিলাম সেই জিনিসটাই আমি লিখবো। ঠিক আছে, যে a² c², আমি যদি কাটাকাটি করি সেই a² is to c²। অ্যান্সার। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার ওই যে ওখানে বি স্কোয়ার সমান সমান এসি আছে, তো আমি বি এর মান বি সমান সমান এ স্কোয়ার আর সি স্কোয়ার করতে পারি তো? আরেকবার বলো, শুনতে বুঝতে পারলাম না। বলছি স্যার ওখানে এইচ টু বি সমান সমান বি টু সি, এ বাই বি সমান সমান বি বাই সি, আর বি স্কোয়ার সমান সমান এ সি আছে যেটা, তো সেটা আমি বি সমান সমান এ স্কোয়ার সি স্কোয়ার করতে পারি তো? বি সমান সমান a² c² কি করে করবে তুমি? b² সমান সমান ac করতে পারো। এই যে b², তারপরে বি সমান সমান রুট ওভার এসি। হ্যাঁ রুট ওভার ac করতে পারো, হ্যাঁ তাতেও হবে, কোনো অসুবিধা নেই। স্যার স্যার রুট ওভার এসি মানে তো এ স্কোয়ার আর সি স্কোয়ার? না 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 না, ওরকম করা যাবে না? রুট ওভার ac মানে তুমি এরকম বলতে পারো রুট a ইন্টু রুট সি, এটা বলতে পারো। ঠিক আছে, স্যার দুটো এখানে ধরা যাবে না তাই তো? এটাকে যদি তুমি পাওয়ারে নিয়ে যেতে চাও তোমার এরকম লাগবে ac হোল টু দি পাওয়ার 1/2। ও ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা 15 দাগের অঙ্কের কথা বলছিল কেউ, তাই তো? স্যার আমি করেছি, কিন্তু হচ্ছে আনসারটা মানে এরকম ভাবে করেছি যে হচ্ছে ওই মানে এক্স ওয়াই এর হচ্ছে ইয়ে তো মানে এটা বলে দিয়েছে। আমি হচ্ছে 5 মানে 5x মাইনাস হচ্ছে 2x হ্যাঁ ওই মাইনাস 2y সরি 5x ওটা - 2y হ্যাঁ বাই, ওটা হচ্ছে মানে 3 5 15 আমি ওর সঙ্গে গুণ করে দিয়েছি, মানে ওই এক্স এর জায়গাটা মানে তো মান বলে দিয়েছে। হ্যাঁ আর হ্যাঁ 2 মানে ওই 2 এর জায়গাটা 4 এর মানে ওয়াই এর মানটা তো বলে দিয়েছে, হ্যাঁ ওরকম ভাবে করে হচ্ছে ওই 7:29 বার হয়েছে। ঠিক আনসার ঠিক আছে? হ্যাঁ x এবং y এর মানই পুট করে দেবে, অন্য কিছু তো নেই এখানে হ্যাঁ করার। পুট করেছিলাম, সেটাই বলছিলাম। হুম, ঠিক আছে ঠিক আছে ওটাই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। মানে উপায় নেই বলতে এরকম ভাবেই করতে হবে। ঠিক আছে। আচ্ছা আর কারোর কিছু? স্যার স্যার 26-এর অঙ্কটা করে বুঝতে পারিনি। 21 26 এখন 26 স্যার 21 একটু করে বাবা 26 পর্যন্ত চলে গিয়েছে। আচ্ছা 26 পর্যন্ত এক্ষুনি যাওয়ার দরকার নেই, ঠিক আছে। আমি ওটা যখন কনসেপ্ট বিল্ড আপ করবো সেই সময় ওই জিনিসগুলো এমনি চলে আসবে। আচ্ছা তার মানে আমি ধরে নিতে পারি তোমাদের 21 পর্যন্ত কোনো ব্যথা বেদনা কিচ্ছু নেই, তাই তো? স্যার 21টাই সমস্যা আছে, একটু করে দেন। 21-এ গিয়ে আটকালে। আচ্ছা মানে মোটামুটি 20 পর্যন্ত তাহলে ঠিক আছে সবার? হ্যাঁ স্যার ঠিক আছে পুরো। 21-এর প্রশ্ন আমি কিন্তু করেছিলাম, আচ্ছা কেস। তবু আমি দেখাচ্ছি বললে যখন, যা শেষ ভালো তার সব ভালো। স্যার এটা আগের ডেটে হয়ে গেছিল তো? 21 অপশন দিয়ে যাবে? দেখছি আগের ডেটে হোক আর পরের ডেটে হোক, ছেলে বুঝতে পারেনি মানে আমার 10 বার বোঝাতে হবে। চলো ইস্যুটা হচ্ছে যে এখানে বলেছে যে 3x ইকুয়াল টু 5y ইকুয়াল টু 4z। আমার বলেছে x is to y is to z সমান সমান কত? ঠিক আছে, এটা কি দাদা হাত চাপা কেস তো? হ্যাঁ একদম, কথা সে ঢাকা দেওয়া বিষয় তো। হ্যাঁ হ্যাঁ এখানে চাপা কেস, তুমি চাপা দেবে মানে x এর সময় এখানে x টাকে চাপা দেবে, তাহলে পরে কোনটা থাকবে y আর z, y আর z, y আর z এর গুণফল কত হবে সহগের? 4 5 20।
আচ্ছা ওয়াই এর মান যখন জানতে চাইবে তাহলে ওয়াইটাকে চাপা দেবে, ওয়াইটাকে চাপা দিলে পরে কোনটা থাকবে, একটা পরে থাকবে এক্স আর একটা পরে থাকবে জেড, মানে 3 4 12। তারপরে জেড এর মান যখন করতে চাইবে তখন কোনটা চাপা দেবে, জেডটাকে চাপা দেবে, চাপা দিলে পরে থাকবে ওয়াই আর এক্স 3 5 20:12:15। স্যার বলছি থিওরিটা একবার বলবেন? অ্যাকচুয়ালি যে জিনিসটা ঘটে সেটা তুমি কে ধরে করলে বুঝতে পারবে। তুমি আগের ক্লাসে ছিলে না? না স্যার। যাই হোক, আমি প্রত্যেকটা সমান সমান কে ধরলাম, তাহলে কি হলো 3x সমান সমান কে, 5y সমান সমান কে, 4z সমান সমান কে। তো এখানে যদি আমি কে ধরে নিই তাহলে x এর মান কি দাঁড়াবে k/3, y এর মান কি দাঁড়াবে k/5, z এর মান কি দাঁড়াবে k/4। ঠিক আছে, এবার তুমি যদি রেশিও করতে চাও, যেহেতু এই তিনটে রেশিও জানতে চেয়েছিল প্রশ্নে x:y:z সমান সমান কত, তাহলে আমি এখানে সরাসরি বসিয়ে দেবো যে x:y:z সমান সমান দাঁড়াবে x:y:z সমান সমান দাঁড়াবে x এর মান কত, x এর মান হচ্ছে k/3, y এর মান কত k/5, z এর মান কত k/4। আচ্ছা উভয় পক্ষকে কে কে দিয়ে যদি কাটা যায় সব পক্ষকে, তাহলে আমি কে দিয়ে ভাগ করলে কে গুলো উঠে যাবে, পরে কোনটা থাকবে 1/3, 1/5, 1/4। এখন এটাকে যদি আমি সিম্পলিফাই করতে চাই তাহলে আমার করণীয় কি, এদের এলসিএম দিয়ে একটা গুণ। এদের এলসিএম দেওয়া মানে একরকম বলা যায় এদের এলসিএম হবে 3 × 5 × 4 এলসিএম। তো আমি যদি প্রত্যেকটা 3 × 5 × 4 দিয়ে গুণ করি তাহলে সিচুয়েশনটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমি অ্যাকচুয়ালি কি করতে চাইছি। যদি 3 × 5 এই পোর্শনটা আমি যদি গুণ করি তাহলে এই 3 আর এই 3কে কাটবে, এই 3কে কাটবে, তাহলে পরে কোনটা থাকবে 4 5 20, এই যে 20। তুমি যদি এই 5টা নাও আর এই 5টা এই 5কে কেটে দেবে তাহলে আমার পরে কোনটা থাকবে 3 আর 4, 3 4 12। তো এইরকম ভাবে তুমি 4 এর ক্ষেত্রেও 15 পাচ্ছ। এবার আমি ওই যে চাপা কেসের কথা বলেছিলাম, ইস্যুটা হচ্ছে এটাই যে যেটা এই যে পাশে 3 ছিল, এই যে পাশে 3 ছিল, এই 3টার জন্য আমার এই 3 তৈরি হয়েছে এবং এই 3 এর জন্য এই যে এলসিএম থেকে এই 3 কেটে গিয়েছে, ফলে আমার 5 আর 4 মানে এই এক্স এর সহগ বাদ দিয়ে বাকি দুটোর গুণ করলে আমি এই 20 পাবো। স্যার আমি 16 নিলাম না কেন? হ্যাঁ বলো। স্যার বলছি যে আমি 16 নিলাম না কেন? 60 কেন নিলাম না, এটার মানেই তো 60। হ্যাঁ সেটাই তো বলছি, আমি বলছি হ্যাঁ তো 60 তুমি যে কাটাকাটি করলে কি হবে, 60 হলে 20 হবে না? 20টা কোথা থেকে এলো? এই 3টা কেটে দিয়েছো বলে এই বাকিটা মিলে তো 20 হয়েছে। আমি এই পোর্শনটা দেখাচ্ছি, আমি যদি 60 দেখিয়ে দিই তাহলে এই যে 4 5 এ 20 হয়েছে সেটা বুঝবে কি করে, এই 20টা কোথা থেকে এসেছে সেটা আমি দেখাচ্ছি। যে এই 20টা এই 4 আর এই 5 এই দুটোকে গুণ করে তুমি পেয়েছো। ঠিক আছে, আমি তো তুমি বলে না কোথা থেকে এসছে, সেই জন্য আমি বললাম এটা, এইটাকে আমি পুরো 60 করে দিই। 60 করে দিলে তো তুমি আর বুঝতে পারতে না যে কিভাবে 20 এলো। আমি 60 করিনি বলে তুমি বুঝতে পারছো এই 5 আর 4 গুণ করে তুমি 20 পেয়েছিলে, এই 5 আর এই 4 গুণ করে তুমি 20 পেয়েছিলে। বুঝতে পেরেছো? ক্লিয়ার আছে তোমার কাছে? হ্যাঁ স্যার। শুনতে পেলাম না, আরেকবার বলো। হ্যাঁ স্যার ক্লিয়ার আছে। ঠিক আছে, যাই হোক আজকে নতুন কোনো কনসেপ্ট বোঝানোর মতো নেই। হ্যাঁ বলো। স্যার বলছি স্যার 3 5 আর 4 এগুলো তো একে অপরের মানে এগুলো তো মানে প্রাইম নাম্বার নয়, বলছি যে একে অপরের কো প্রাইম। তো স্যার যদি এরকম থাকতো যে 3x বা এরকম থাকতো যে 6y, তাহলে তো দুটো তো এলসিএম তাহলে 6 হচ্ছে। তো তাহলে এই রকম ক্ষেত্রেও কি তাহলে এই রকমই হতো, মানে এই প্রসেসটাই চাপা দেওয়া প্রসেসটা? একদম একদম হতো, কিন্তু তারপরে তোমার কাজ কি করতো আমি বারবার বলেছি যে এলসিএম যদি তুমি না নাও, এই যে সিচুয়েশনটা তোমার তৈরি হয়েছে ভালো করে দেখো,
এই যে সিচুয়েশনটা তোমার তৈরি হয়েছে, এখানে তুমি যদি এলসিএম না নাও তাই বলে কি অ্যান্সার বেরোবে না? না, বেরোবে, অবশ্যই বেরোবে। কিন্তু প্রবলেমটা কি হবে, তারপরে ফার্দার একটা কাটাকাটি করতে হবে তোমার, ঠিক আছে? তো এখানে ধরো 3 রয়েছে, এখানে ধরো 6 রয়েছে, এখানে ধরো 8 রয়েছে, তুমি ধরো করলে তখন একটু অন্যরকম হবে, কিন্তু তোমার এলসিএমটা না পেলে কোনো অসুবিধা নেই। যেমন আমি একটু অঙ্কটা দেখাই তোমার, যে 3x ইকুয়াল টু 6y ইকুয়াল টু 8z এরকম যদি হয় তাহলে কি হবে, x ইজ টু y ইজ টু z সমান সমান, আমি x টাকে প্রথমে চাপা দেবো, কত হবে 6 তে 48, y এর সময় y টাকে চাপা দেবো 3 8 24, z এর সময় z টাকে চাপা দেবো 3 6 18। এবার দেখো আমি যেহেতু এলসিএম ধরিনি সেই জন্য এখানে এখনো কাটাকাটি করার জায়গা আছে। দেখো 2 দিয়ে কাটাকাটি করতে পারবে, 24 12, বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি, ঠিক আছে। 3 দিয়ে তো যাবে দাদা। ও হ্যাঁ, আরো 3 দিয়ে যাবে, একদম ঠিক। এখানে 3 8 24, 3 4 12, 3 3, এটাই আলটিমেটলি দাও, ঠিক আছে? তো ইস্যুটা হচ্ছে তুমি এলসিএম ধরতে পারো তোমার সুবিধা মতো, তুমি এলসিএম ধরবে, যদি সুবিধা সেরকম সিচুয়েশন দাঁড়ায় তুমি এলসিএম না ধরেও কাজ করতে পারো, ঠিক আছে? তবে আরো অনেক জায়গা রয়েছে, তুমি যত কাজ করতে, আমি বারবার একই প্রশ্নের 1000 রকম জিনিস দেখালে তোমরা নিশ্চয়ই গুলিয়ে ফেলবে। আরো একটা জায়গা রয়েছে যেটা তুমি ইউটিলাইজ করতে পারতে, আমি বলছি যাদের মাথায় ঢুকে গিয়েছে তাদের জন্য, যাদের মাথায় ঢুকেনি এখনো তারা রিপিট করে দেখে নেবে, নোটগুলো দেখে নেবে। বাট এখানে যে সিচুয়েশনটা ছিল সেখানে কিন্তু আমি বলতে পারি x ইজ টু y সমান সমান 2:1, অপশনের মধ্যে 2:1 দেখেও তুমি কাজ সারতে পারতে, ঠিক আছে? আবার কি y ইজ টু z রয়েছে, যেখানে তুমি বলতে পারো y ইজ টু z হবে 4:3। তো এই সব জিনিসগুলো যদি মাথায় থাকে তুমি ফের আবার অপশনের থ্রুতে সেই জায়গায় চলে যেতে পারো, ঠিক আছে? তো অনেক জায়গা রয়েছে, অঙ্কের অনেক প্রসেস রয়েছে, তুমি যেটা করতে পারবে প্র্যাকটিস করবে সেটা। হ্যাঁ বলো। 4:3 না 3:4? 4:3 হবে। ও হ্যাঁ ঠিকই আছে তো, 4:3 হবে। আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে। চলো তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, সামনের দিন একদম মাইন্ড ফ্রেশ করে একদম রেশিওর যেটা এগুলো যেগুলো শিখলাম, অ্যাকচুয়ালি রেশিওর কিছু বেসিক কিছু বৈশিষ্ট্য সেই সব সম্বন্ধে জানলাম। এবার আমরা শুরু করব সিঙ্গেল রেশিও, ডাবল রেশিও, ট্রিপল রেশিও, মানে অ্যাকচুয়ালি পরীক্ষায় যেগুলো বেশি আসে, এগুলো আসে না তা নয়, আসে, বাট যেখানে একটু কনসেপচুয়াল জ্ঞানটা বেশি প্রয়োজন পড়ে এগুলো তো তুমি এদিক ওদিক করে পেয়ে যাবে। তবে যেগুলো আমি তোমার দেখাবো এর পর দিয়ে সেগুলো যথেষ্ট প্রয়োজনীয় পরীক্ষা হলে, আর সেই কনসেপ্টটা তোমার বিল্ড আপের অনেক প্রয়োজন, কারণ তোমরা যেগুলো শিখে এসছো সেইগুলো অনেক ক্ষেত্রে একটু বার্ডেন হয়ে যাবে। তো তার জন্য একটু দেখে আসবে জিনিসগুলো কি আসলে